আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছি? সবাই কেমন আছি একটু কমেন্ট করব। ওকে, সবাই কেমন আছে? আমরা সবাই একটু কমেন্ট করে জানাবো। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি ক্লাস নিব, আইসিটি ফার্স্ট চ্যাপ্টার এবং ফোর্থ চ্যাপ্টার। আমি নিজেই ক্লাস দিব, ওরা আমি আছি জাস্ট আমার কোনো ভুল হলে আমাকে দেখিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, তো তোমরা সবচেয়ে জরুরিভাবে যে কাজটা করবা, প্রথমে সবাই একটু ক্লাসটি শেয়ার করবা তোমার নিজের আইডিতে, তোমার ফেসবুক পেজে, সরি তোমার তো পেজ নাই, যে যে গ্রুপে তোমরা আছো এই গ্রুপগুলোতে সব একটু শেয়ার করে দিবে। এভরিওয়ান সব একটু গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও, সব একটু শেয়ার করে দাও। আর সব একটু কমেন্ট করে জানাও ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। তোমাদের জন্য আমি সর্বোচ্চ প্রস্তুত তোমাদের ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য। এবং তোমরা জানো যে এই যে আমরা ক্লাসগুলো নিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ উইদাউট এনি কস্ট, ফ্রিতে। অলরেডি 80 জন জয়েন দিয়েছে। সব একটু ক্লাসে শেয়ার করব এবং বরাবরের মতো আমরা ক্লাসে কিন্তু সর্বোচ্চ শেয়ারকারী কে প্রীতি, এই যে যারা সর্বোচ্চ শেয়ার করবে তারা কিন্তু এই বইটা ফ্রি পাবে 2 জন। এবং গত ক্লাসে যারা শেয়ার করেছো তাদের নাম আমরা আজকের ক্লাসের মাঝখানে ঘোষণা করব। আর আজকে যারা যারা বিজয়ী হবে তাদের নাম আগামী ক্লাসে ঘোষণা করব। ক্লিয়ার? সো যারা বইটি গিফট পেতে চাও সবাই ক্লাসটি শেয়ার করবা এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে ক্লাসে আসতে খুব দ্রুত ভাবে মেনশন করে কমেন্ট করবে। ক্লিয়ার? যারা সর্বোচ্চ শেয়ার করবে, মেনশন করবে, তাদেরকে হচ্ছে আমরা আমাদের এই মহামূল্যবান বইটি গিফট করব, যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিকে এই বছর সরাসরি কমন ছিল 15টার মধ্যে 12টি প্রশ্ন। ওকে, আচ্ছা, তাহলে সবাই একটু কমেন্ট করো তোমরা সবাই কেমন আছো। আমরা দেখো আমি সব থেকে শেয়ার করে দিচ্ছি, তোমাদের ম্যাডামও শেয়ার করে দিচ্ছে না? আমরা শেয়ার করছো না? আমরা সবাই শেয়ার করেছি। সো আই থিঙ্ক মানে আমি চাইবো যে তোমরা নিজেরাও শেয়ার করে দিবে। এভরিওয়ান সব একটু শেয়ার করে দাও, এভরিওয়ান সবাই শেয়ার করে দাও। এবং ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য। আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাস থেকে অনেক কিছু শিখবো। সব একটু শেয়ার করে দিব আমরা। আর তোমরা সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা তাও একটু আমাকে জানাবা। আর অনেকে মনে কমেন্ট করছে। আচ্ছা, এই ম্যাডামকে কারা কারা চিনো? ম্যাডাম কিন্তু অনেকগুলো ক্লাস নিয়েছে আমাদের এখানে। ম্যাডামকে কারা কারা চিনো একটু বলো তো, সব একটু বলো ম্যাডামকে কারা কারা চিনো। ওকে ওকে ওকে, আর তোমরা একটু কমেন্ট করবা যে তোমরা কে কোথা থেকে আজকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ। একটু আমাদেরকে কমেন্ট করে জানাবা তোমরা কে কোথা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছে, একটু কমেন্ট করে জানাবা সবাই, এভরিওয়ান। ওকে, দেখো আমরা কিন্তু সব জায়গায় শেয়ার করে দিয়েছি, দেখছো? তো তোমাদের একটা নৈতিক দায়িত্ব, তোমরা শেয়ার করে দাও। এই দেখো সব জায়গায় কিন্তু আমরা শেয়ার করে দিচ্ছি। সো আই থিঙ্ক ইউ অল গাইস মাস্ট শেয়ার দিস ভিডিও। ওকে, 150 জন জয়েন দিছে অলরেডি, থ্যাংক ইউ ভেরি মাচ। সব একটু শেয়ার করে দাও। আজকে আমাদের অনেক বেশি উপস্থিতি চাই। তাহলে আমাদের এই ছোট্ট ম্যাডাম কেন বললাম, কারণ ছোট বোন তো, এই জন্য ছোট্ট ম্যাডাম বলি আমি। ভালো কিছু উপহার দিব তোমাদেরকে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রীতিমণির ছবি, তাই না? এবং আমাদের এই যে ক্লাসগুলো দেখো, আমরা সিকোয়েন্স অনুযায়ী ক্লাস দিচ্ছিলাম। 15 তারিখ সোমবার, 15 তারিখ সোমবার, আজকে আমরা সোমবারে ক্লাস নিচ্ছি আইসিটি ক্লাস। মঙ্গলবার কালকে ইংরেজি, পরের দিন বুধবার, এরপরে ইংরেজি। আই এম এক্সট্রিমলি সরি, এই 3 দিন আমি ঢাকার বাইরে থাকবো। তোমরা জানো যে আমি একজন ক্যাডার অফিসার, আমার বিভিন্ন ধরনের সেমিনার থাকে প্রায় সময় ঢাকার বাইরে। সো এই 3 দিন আমি ঢাকা থাকবো না, এক্সট্রিমলি সরি। আমরা আবার শুক্রবার থেকে ক্লাস দিব ইনশাআল্লাহ। শুক্রবার আবার আইসিটি ক্লাস হবে। আমাদের আরেকজন ম্যাডাম আছে নওশিন ম্যাডাম, অথবা আমাদের আছে প্রীতি ম্যাডাম। এই 2 ম্যাডামের যে কোনো এক ম্যাডাম ক্লাস দিবে, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। ওকে, আমরা শুক্রবারে আইসিটি ক্লাস দিয়ে শুরু করব। শনিবার আবার মৌমিতা বাংলা নিবে, ইমন স্যার আবার ইংরেজি নেবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আবার শুক্রবারে ক্লাস দিব। কিন্তু এই ক্লাসের বাইরেও কিন্তু আমাদের পরীক্ষাগুলো রেগুলার কিন্তু হচ্ছে।
আমরা আজকে আইসিটি সেকেন্ড চ্যাপ্টার উপরে পরীক্ষা নেব, আগামীকালকে থার্ড চ্যাপ্টার পরীক্ষা হবে। ওই যে বৈদ্যুতিক সমস্যার কারণে মার্ক জাকারবার্গের ভুলের কারণে আমরা একদিন পরীক্ষা নিতে পারিনি, তাই না? আমরা দেখছিলাম সে তার ঠিক করতেছেন, উল্টো পাল্টা তার লাগায়া ফেসবুক ঝামেলা করে ফেলছে। সো আমরা রেগুলার পরীক্ষা নিচ্ছি, তোমরা দিবে ইনশাআল্লাহ। এবং আমাদের এই দেখো, আমাদের এই যে বোনকে দেখতে পাচ্ছি, কিন্তু প্রীতির বড় বোন, তাই না? তোমাদের বড় বোন না? প্রীতি হলিক্রস কলেজের, ও হলিক্রস কলেজের আমার কাছে পড়েছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে, আলহামদুলিল্লাহ বলবো। এবং এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় কিন্তু হয়েছে আমারই প্রাইভেট স্টুডেন্ট আরি অফশরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় হয়েছে নাহিদ। অনলি চ্যালেঞ্জ করলাম, অনলাইন অফলাইনে কোন টিচার তুমি দেখাইতে পারবে না। দেখো তোমরা এখন অনেক বড় বড় টিচার, তোমরা দেখো অমুক তমুক এই শেখ একটা কি এই করছে সেটা দেখাও তো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে নাই, থার্ড হয়েছে নাই, সেকেন্ড নাই, বাট এরা বিশাল টিচার। মনে রাখবা, রেজাল্ট হলে মুখ্য বিষয় রেজাল্ট দেখা যাবে, যার স্টুডেন্ট বেশি চান্স পাবে সেই ভালো পড়ায়, এটা তোমাকে মানতে হবে, ঠিক কিনা বলো তো? ইনশাআল্লাহ রাবিতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এছাড়া জাবিতে ফার্স্ট, বিইপিতে ফার্স্ট, আমি মুসার স্টুডেন্ট। তোমরা একটু এদেরকে কনগ্রেচুলেশনস বলবো না সবাই, অভিনন্দন জানাও। একই সাথে এই মন্স ফাইন্যান্স বইটা এত বেশি গুরুত্বপূর্ণ যে বই থেকে আমরা দেখতে পাই, দেখো বিইপিতে 80%, রাজশাহীতে 90%, গুজরাটে 19টা, এভাবে মেডিকেলে 15টার মধ্যে 10টা কমন আসছে। এবং এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে 15টার মধ্যে 12টা কমন। আমরা কি আলহামদুলিল্লাহ বলবো না? এবং সি ইউনিটে 12টার মধ্যে 8টা কমন। এই ঠিক এই বইটাই তোমরা আজকে গিফট পাওয়া, যারা সর্বোচ্চ শেয়ার করবা। কোথায় শেয়ার করবা? তোমার টাইম লাইনে শেয়ার করবা। কোথায় শেয়ার করবা? তুমি যে গ্রুপগুলোতে ফেসবুকের গ্রুপগুলোতে শেয়ার করবা, পেজগুলোতে শেয়ার করবা। একই সাথে তোমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে কলেজের বিভিন্ন পড়াশোনা, সেগুলোতে শেয়ার করবা এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করে মেনশন করে কমেন্ট করবা। ইনশাআল্লাহ বইটা গিফট পাবা। আমরা কথা না বাড়িয়ে আমরা প্রীতির ক্লাসে চলতে, প্রীতি ক্যারি অন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, আমি আফসানা রহমান প্রীতি, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি 2025 সালে হলিক্রস কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকা বোর্ডে তৃতীয় হই, আলহামদুলিল্লাহ। তো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে থাকবো আইসিটির দুইটা চ্যাপ্টার নিয়ে, ফার্স্ট চ্যাপ্টার আর ফোর্থ চ্যাপ্টার। তো আজকের ক্লাসটাতে আমরা আইসিটি ফার্স্ট চ্যাপ্টার আর ফোর্থ চ্যাপ্টার নিয়ে থাকবো। এই দুইটা চ্যাপ্টারে আমি তোমাদের আগে আইসিটি ক্লাস নিয়েছিলাম তোমাদের এখানে 3.1 এর। তো আজকে আমি ফার্স্ট চ্যাপ্টার ফোর্থ চ্যাপ্টারে তোমাদের এমসিকিউ সলভ করার মাধ্যমে, বোর্ডের এমসিকিউ সলভ করব, আর ওইটার মাধ্যমে আমরা প্রত্যেকটা টপিক টাচ করব এন্ড ওই টপিক নিয়ে আমরা ডিসকাস করব। তো আমাদের প্রথম চ্যাপ্টার ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, ওয়ার্ল্ড এন্ড বাংলাদেশ পার্সপেক্টিভ। তো আমরা পড়ায় চলে যাই, তাহলে আর দেরি না করে। তোমরা কে কোথা থেকে আমার ক্লাসটা করতেছো, কোন কলেজ থেকে আছো, একটু কমেন্ট করে জানাও আমাকে। তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও যে আমার কথাটা ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। যদি তোমরা সবাই আমার কথাটা ক্লিয়ারলি শুনতে পারো, তাহলে আমি মেইন ক্লাসে চলে যাব। তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও যে আমার কথাটা শোনা যাচ্ছে কিনা তোমাদের ওখানে। জুই লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরাফাত লিখেছে পুরস্কার কি পাবো ভাই? হ্যাঁ, তোমরা যদি ক্লাসটা শেয়ার করো তাহলে দুইজন তোমরা ইমন ভাইয়ের ফাইনাল সাজেশন বইটা পেয়ে যাবে। আরাফাত লিখেছে সিরাজগঞ্জ থেকে, আদিবা লিখেছে ভোলা থেকে, মোমো লিখেছে নেত্রকোনা থেকে। আচ্ছা, তোমাদের হ্যাঁ রাত্রি লিখেছে শুনতে পাচ্ছি। তাহলে আমরা, শাকিল লিখেছে অল ক্লিয়ার আপু। তাহলে আমরা দেরি না করে পড়ায় চলে যাই। তো তোমাদের যেটা বলতেছিলাম, আমরা প্রথমে আইসিটি প্রথম চ্যাপ্টারটা দেখবো। প্রথম চ্যাপ্টারটা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বাংলাদেশ এন্ড তোমার ওয়ার্ল্ড পার্সপেক্টিভ থেকে। তো আমাদের প্রথম যে কোশ্চেনটা আসছে সেটা বিশ্বগ্রাম রিলেটেড। বিশ্বগ্রাম ধারণার প্রবক্তাকে। আমি তোমাদেরকে বললাম যে আজকের ক্লাসে আমরা বোর্ড কোশ্চেন সলভ করব। বোর্ড কোশ্চেন সলভ করার মাধ্যমে আমরা প্রত্যেকটা টপিক টাচ করব এন্ড এই টপিকগুলো সম্পর্কে তোমাদের খুব সুন্দর একটা ধারণা হয়ে যাবে। এন্ড তোমাদের যদি এই টপিকগুলোতে কোনো কোশ্চেন থাকে, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কোশ্চেনে আনসার দিব। আর এই টপিক থেকে আরো কিছু ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করব যেগুলো ইম্পর্টেন্ট। তোমরা সবাই একটু কোশ্চেন নাম্বার 1 এ চলে আসো। তোমরা সবাই একটু আনসার পাও। তোমাদেরকে বলছিলাম যে বোর্ড কোশ্চেন রাখছি। হ্যাঁ, এখানে আমাদের তোমার প্রথম কোশ্চেনটা ঢাকা বোর্ড 2016 এর। তোমরা সবাই একটু কমেন্ট করে প্রথম কোশ্চেনটার আনসার করো যে বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে।
ডেমিয়েন রডরিক, মার্শাল ম্যাকলুহান, জন ম্যাকার্থি, অ্যান্টনি আর্টিউট। অনেকেই কোশ্চেনে আনসার করতেছে। শ্রীতু লিখেছে আনসার হচ্ছে খ। তোমরা সবাই একটু আনসার করো। মোমো লিখেছে খ। হাসিব লিখেছে বরিশাল থেকে। তোমরা সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাও যে প্রথম কোশ্চেনটার উত্তর কি হবে, যে বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে। হ্যাঁ, অনেকেই যেহেতু আনসার করেছে, তো আমরা অনেকে আনসার করেছে, মোটামুটি সবাই হচ্ছে খ বলেছে উত্তর। তো আমরা হচ্ছে একটু আনসারটা চেক করে আসি যে আমাদের কার কার উত্তর হলো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের আনসার হচ্ছে খ ছিল, বা মার্শাল ম্যাকলুহান। তো তোমরা যারা মার্শাল ম্যাকলুহান উত্তর করেছো, তোমাদের আনসারটা হয়েছে, আমাদের আনসারটা হবে হচ্ছে মার্শাল ম্যাকলুহান। বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা হচ্ছে মার্শাল ম্যাকলুহান। বিশ্বগ্রাম ধারণা মানে হচ্ছে গ্লোবাল ভিলেজ। তোমাদের এইচএসসি পরীক্ষায় এই টপিকটা তোমাদের বইয়ের ফার্স্ট চ্যাপ্টার একদম সবার শুরুতেই আছে। তো এই টপিকটা থেকে তোমাদের এমসিকিউ আসবে, এই টপিকটা থেকে এমসিকিউ, আর হচ্ছে তোমার মানে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের টপিকটা থেকে তোমাদের এমসিকিউ আসবে, আর সিকিউ এর ক আর হচ্ছে খ আসবে। বাট গ খতে সাধারণত এই টপিক থেকে কোশ্চেন আসতে দেখা যায় না। তো বিশ্বগ্রামের টপিকটা খুব ইজি, এরকম কোশ্চেনই আসবে যে বিশ্বগ্রাম বলতে কি বুঝছো বা বিশ্বগ্রামের প্রবক্তাকে। তোমরা সবাই আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা তোমরা একটু কমেন্ট করে জানাও। তো এই টপিকটা আমাদের একটা টপিক আমরা পেলাম যে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ, যেটা থেকে আমাদের এমসিকিউ আসবে আর ক খ আসবে। তো তোমরা অনেকেই প্রথম কোশ্চেন আনসার করেছো, তাহলে হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন। এটা হচ্ছে সিলেট বোর্ড 2024 কোশ্চেন। তোমরা সবাই একটু আনসার করো কোশ্চেনটা, যে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য কোন কোন অংশটি প্রয়োজন। সবাই একটু আনসারটা কমেন্ট করো। তোমরা সবাই হচ্ছে এই সেকেন্ড কোশ্চেনটা আনসার করো, যে কম্পিউটার। আরিনা লিখেছে আপু আপনি আমার নাম বলছেন না কেন, এই যে বললাম তোমার নাম। সবাই একটু কমেন্ট করো যে একের আনসারটা থেকে আমরা চলে আসছি, তোমাদের আই গেস নেট স্লোর কারণে তোমরা এখনো একের উত্তর দিচ্ছ। তোমরা হচ্ছে একটু কাইন্ডলি আমাকে হচ্ছে 2 নম্বর কোশ্চেনের আনসারটা দাও, যে হচ্ছে তোমার কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি সঠিকভাবে পরিচালনার জন্য কোন ডিভাইসটি দরকার। আচ্ছা, আমাদের কাছে হচ্ছে আনসার চলে আসছে। তানিয়া লিখেছে হচ্ছে ঘ মানুষের জ্ঞান। আমাদের অপশনে ছিল হার্ডওয়্যার, সফটওয়্যার, ইন্টারনেট, মানুষের জ্ঞান। কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য কোনটি দরকার। আমরা অলরেডি একটা উত্তর পেয়েছি যে হচ্ছে মানুষের জ্ঞান। হাসিব লিখেছে ক, আরাফাত লিখেছে ক। কয়ে ছিল আমাদের হচ্ছে সফট হার্ডওয়্যার, কয়ে আমাদের হার্ডওয়্যার ছিল। তোমরা অনেকেই আনসার দিচ্ছ ক, অনেকে দিচ্ছ ঘ। মুগ্ধ লিখেছে সি, ইন্টারনেট। তো আমরা হচ্ছে দেরি না করে তাহলে আনসারটাতে চলে যাই, কারণ তোমাদের যেহেতু সামনে পরীক্ষা, আমরা সময় নষ্ট করব না, আমরা খুব ফাস্টই যাব। সায়রা মুনি লিখেছে হচ্ছে ক। আচ্ছা, আমি এখন কারেক্ট আনসার পাচ্ছি। পারভেজ লিখেছে হচ্ছে খ সফটওয়্যার, তারপরে হচ্ছে আকাশ লিখেছে খ হবে। আচ্ছা, তো আমরা হচ্ছে আনসারটা ক্রিকেট কিং বলেছে। আচ্ছা আপু আমার নামটাও একটু বলেন প্লিজ। আচ্ছা, তো আমরা আনসারটা দেখে আসি। আমাদের আনসারটা হচ্ছে কম্পিউটার রিলেটেড যন্ত্রপাতি সঠিকভাবে পরিচালনার জন্য সফটওয়্যার দরকার। এই সবকিছুই কম্পিউটার রিলেটেড যন্ত্রপাতি সঠিকভাবে চলার জন্য দরকার। যেমন হচ্ছে ধরো ইন্টারনেট ছাড়াও আমরা কিন্তু কম্পিউটারে কিছু না কিছু কাজ করতে পারবো, ছবি দেখা বা ছবি তোলা, এরকম কিছু কাজ আমরা ইন্টারনেট ছাড়াও ফাংশন করতে পারবো। তো এই জিনিসগুলো আমাদের কম্পিউটার চালানোর ক্ষেত্রে লাগে বা আমরা ইউজ করি, বাট একদম যে জিনিসটা ছাড়া কম্পিউটার রিলেটেড যন্ত্রপাতিগুলো সঠিকভাবে চলবেই না, সেটা হচ্ছে আমাদের সফটওয়্যার। তো এই কোশ্চেনটা তোমরা অনেকে উত্তর দিয়েছো সঠিক উত্তর। তো তোমরা একটু মনে রাখবা যে কম্পিউটার রিলেটেড যন্ত্রপাতি সঠিকভাবে চলার জন্য সফটওয়্যার প্রয়োজন। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমার সাথে যুক্ত হয়েছে, অলরেডি কিন্তু 300 স্টুডেন্ট আমার সাথে আছে। তোমরা একটু কমেন্ট করে জানাও যে কে কোথা থেকে তোমরা আমরা ক্লাসটা করছো। আমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছে বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পর্কযুক্ত। আমি তোমাদেরকে বলছিলাম যে প্রথম দিকেই তোমাদের একটা টপিক আছে, সেটা হচ্ছে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। তো আমরা প্রথমে একটা কোশ্চেন দেখে আসলাম যে বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে। তো এখন আমাদের কোশ্চেন আসছে কোন বিষয়টি বিশেষভাবে সম্পর্কযুক্ত। গ্রামের সাথে শহরের সহজ যোগাযোগ, ইন্টারনেটের ব্যাপক প্রসার, তারপরে হচ্ছে বিশ্বব্যাপী গ্রামকে নগরে পরিবর্তন করা, আরেকটা হচ্ছে তোমার শিক্ষার অবাধ সুযোগ সুবিধার বিস্তার করা। তোমরা একটু কমেন্ট করে জানাও যে উত্তরটা কি হবে, 3 উত্তর কি হবে। তোমরা হচ্ছে সবাই একটু কমেন্ট করে জানাও যে আমাদের 3 উত্তরটা কি হবে। বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পর্কযুক্ত। আমি উত্তর পেলে আমি হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাব। তোমরা একটু কাইন্ডলি সবাই কমেন্ট করে জানাও।
তোমরা সবাই হচ্ছে এই কোশ্চেনটা আনসার করো যে বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি সম্পর্কযুক্ত। আচ্ছা, অনেকেই আনসার করতেছো, আমি হচ্ছে উত্তরটা দেখি যে বিশ্বগ্রাম ধারণা হচ্ছে কোন বিষয়টা কানেক্টেড। তো অনেকেই লিখেছে হচ্ছে ইন্টারনেটের প্রসার। তো আমরা একটু চেক করে দেখি যে আমাদের উত্তরটা আসলে কি। হ্যাঁ, আমাদের এই কোশ্চেনটা আনসার হচ্ছে ইন্টারনেটের প্রসার। বিশ্বগ্রাম ধারণা মানে হচ্ছে ইন্টারনেটের প্রসার, যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যে কোনো তথ্য পাঠানো যাবে, একজন মানুষ আরেকজন মানুষের সাথে কানেক্টেড থাকবে, এটাই হচ্ছে বিশ্বগ্রাম ধারণার মেইন কনসেপ্ট। তো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই, আমরা দেরি করবো না। নেক্সট কোশ্চেন হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরনের ছবি দেখানো হয়। এখন আমরা যে টপিকটাতে আসছি এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর, যেটা হচ্ছে তোমাদের এমসিকিউ তারপরে হচ্ছে তোমাদের সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ফার্স্ট চ্যাপ্টারে এই টপিকটা হচ্ছে 3 স্টার একটা টপিক, যেটা থেকে তোমরা কোশ্চেন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। মানে এখান থেকে তোমাদের সিকিউ এর গল্প আসতে পারে যে একটা উদ্দীপক দিয়ে তোমাদেরকে বলবে যে কোন কোন প্রযুক্তির কোন পার্টটাকে বোঝানো হয়েছে, ওইটা ব্যাখ্যা করো, সুবিধা অসুবিধাগুলো ব্যাখ্যা করো, ব্যবহারগুলো ব্যাখ্যা করো। তো আগের টপিকটা বিশ্বগ্রাম থেকে আমি বলছিলাম তোমাদের শুধু জ্ঞানমূলক, অনুধাবনমূলক বা হচ্ছে এমসিকিউ আসবে, বাট ভার্চুয়াল রিয়েলিটি টপিকটা তোমরা হচ্ছে একটু ডিটেইলসে পড়বা। এই টপিকটা থেকে তোমাদের হচ্ছে সিকিউ আসবে, এমসিকিউ আসবে, সবকিছু আসবে, মানে গ খ সবকিছু আসতে পারে। তোমরা হচ্ছে একটা এই কোশ্চেনটা আনসার করো যে ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরনের ছবি দেখানো হয়। ত্রিমাত্রিক, তারপরে হচ্ছে তোমার দ্বিমাত্রিক, একমাত্রিক আর হচ্ছে চতুর্মাত্রিক। তোমরা একটু আনসার করো। চারে হচ্ছে অনেকেই লিখেছে গ, তন্নি লিখেছে গ, তারপরে হচ্ছে তানিয়া তাবাসসুম লিখেছেন গ। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে অনেকেই যেহেতু আমাদের গ আনসার দিয়েছে, আমরা হচ্ছে একটু আনসারটা চেক করে আসি যে আমাদের আনসারটা কি। হ্যাঁ, ভার্চুয়াল রিয়েলিটিতে হচ্ছে কোন ধরনের ছবি ব্যবহার করা হয়, ত্রিমাত্রিক ছবি ব্যবহার করা হয়। ভার্চুয়াল রিয়েলিটির ডেফিনেশনটা হচ্ছে এমন যে কম্পিউটার এবং হার্ডওয়্যারের মাধ্যমে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা যেটা আসলে বাস্তব না, কিন্তু আমাদের কাছে যখন আমরা এটা এক্সপেরিয়েন্স করব আমাদের কাছে মনে হবে যে জিনিসটা বাস্তব, সেটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তো ভার্চুয়াল রিয়েলিটিতে হচ্ছে অনেক ধরনের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করা হয়, যেমন হচ্ছে ধরো বিমান চালনার প্রশিক্ষণের ক্ষেত্রে বা চিকিৎসার ক্ষেত্রে, ডাক্তারদের হচ্ছে তোমার কি বলে শল্য চিকিৎসকদের প্রশিক্ষণের ক্ষেত্রে, গাড়ি চালানো প্রশিক্ষণের ক্ষেত্রে, সব ক্ষেত্রে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। এটা সুবিধা অসুবিধাগুলো তোমরা হচ্ছে বই থেকে একটু দেখে নিবা। তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন ছিল। এই কোশ্চেনটা কিন্তু এক মিনিট প্রীতি, আচ্ছা তোমরা যে ক্লাস করতেছো, এই যে প্রীতি এত যত্ন করে তোমাদেরকে পড়াচ্ছে, এত কেয়ার করতেছে, তোমরা তো শেয়ার করলে না। ক্লাস করা 260 জন, লাভ রিয়েক্ট দিলাম মাত্র 141 জন। এটা তো প্রীতি মনির জন্য একটু দুঃখজনক। সো সবাই সুন্দর করে একটা লাভ রিয়েক্ট দিবা আর ক্লাসটা সবাই একটু শেয়ার করে দিবা। ওকে, সব একটু ক্লাসটি শেয়ার করে দাও আর একটা লাভ রিয়েক্ট দিবা। আর ছোট্ট একটা কথা তোমাদেরকে বলি, 1 সেকেন্ডের জন্য, 1 সেকেন্ডের জন্য শোনো। তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দিবা, অ্যাডমিশনের জন্য এখন থেকে প্রস্তুতি নিবা। ইংলিশ ইমন স্পাইরাল সাজেশন বইটা মাস্ট তোমাকে পড়তে হবে। ওকে, ইমন স্পাইরাল সাজেশন, দিস ইজ দ্য মাস্ট কম্পালসরি। আর যারা আজকে সর্বোচ্চ শেয়ার করবা এই বইটা আমি তাদেরকে গিফট দেব ইনশাআল্লাহ। কারা কারা শেয়ার করেছো এটা কমেন্ট করে জানাতে হবে। হ্যাঁ, জিকে এর জন্য তুমি অর্ণব জিকে মডেল টেস্ট, ভালো মডেল টেস্টটা দিবা, তোমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা, বাংলা শিখা বই আছে চমৎকার, বইটা পড়বা, তোমাদের কাজে লাগবে। ক্লিয়ার? এগুলো একটু মাথায় রাখবে, এখন থেকে পড়বা। তো সর্বোচ্চ শেয়ার করো। যারা শেয়ার করেছো তারা একটু কমেন্ট করো শেয়ার ডান, এবং শেয়ার করছো যারা, তারা কিন্তু আজকের পুরস্কার এটা হয়ে গেছে। যারা শেয়ার করেছো তারা কিন্তু আজকের পুরস্কারটা পেয়ে যাবা। 2টা বই আমরা গিফট করবো 2 জনকে। ওকে, সবাই শেয়ার করে দিবা। আর আমাদের আজকে রাত 10টায় কিন্তু আইসিটি সেকেন্ড সাবজেক্টের উপরে পরীক্ষা আছে, এবং আমরা এই 3 দিন ক্লাস সপ্তাহে আমরা আবার শুক্রবার থেকে ক্লাস নেব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। নাও এদিকে ক্যারি অন। আচ্ছা, তো হচ্ছে ভার্চুয়াল এই কোশ্চেনটা দেখলাম যে কোন ধরনের ছবি ব্যবহার করা হয়। তোমরা অনেক উত্তর করেছিলে যে ত্রিমাত্রিক। তো আমরা লেট না করে নেক্সট কোশ্চেনে চলে যাই। কোশ্চেনটা কিন্তু বোর্ডে ছিল। এটা হয়ে গেছে 4 নাম্বার, 5 নাম্বার দিছি। ও আচ্ছা, ডাবল আসলো যে আচ্ছা, এটা কোশ্চেন ছিল, এটা পড়া। আচ্ছা আচ্ছা গুড। ও এটা ওকে। তো আমরা হচ্ছে বলছিলাম তোমাদের জন্য 25টা কোশ্চেন রাখছি। আমরা অলরেডি হচ্ছে 5 নাম্বার কোশ্চেনে চলে আসছি। ভাইয়া যেটা বললো, তোমরা হচ্ছে ক্লাসটা শেয়ার করলে এই ভাইয়ের হচ্ছে ইমনস ফাইনাল সাজেশন বইটা পেয়ে যাবা। বইটা আমিও পড়েছি, খুবই ভালো বই। অ্যাডমিশন টেস্ট এখান থেকে অনেক কমন আসে। অত মানে খুব বেশি ইনফরমেশন দেওয়া না, কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো দেওয়া যেটা তোমাদের অ্যাডমিশন টেস্টে লাগবে। তো তোমরা সবাই হচ্ছে বইটা নিয়ে নিতে পারো। তো আমরা হচ্ছে এখন 5 নাম্বার কোশ্চেনটা দেখবো।
5 নাম্বার কোশ্চেনটা আছে হচ্ছে তোমাদের কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি? কম্পিউটার, এটা চট্টগ্রাম বোর্ডের কোশ্চেন। অপশনগুলো আছে হচ্ছে ক্রায়োসার্জারি, ভার্চুয়াল রিয়েলিটি, তারপরে হচ্ছে ইন্টারনেট, ভিডিও কনফারেন্সিং। তোমরা হচ্ছে একটু কমেন্ট করো যে কোন ক্ষেত্রে কম্পিউটার সিমুলেশন ব্যবহার করা হয়। এই চারটার মধ্যে কোন ক্ষেত্রে কম্পিউটার সিমুলেশন ব্যবহার করা হয়? তোমরা সবাই সাউন্ড প্রবলেম হচ্ছে? ঠিক আছে, এখন শুনতে পাচ্ছ তোমরা? এখন কি শোনা যাচ্ছে? একটু কমেন্ট করে জানাও যে সাউন্ডটা এখন ঠিক আছে কিনা। সাউন্ড কম বলতেছে। লাউড হবে, খুলে বল, লাউড হবে। এই সাউন্ড কম কেন? তোমরা কি এখন শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করো। সাউন্ড কম বলতেছে কেন? সব একটু কমেন্ট করো। আর তোমরা সবাই খালি ম্যাডামের ভরসা করো, ম্যাডাম অনেক সুন্দর, অনেক এই। আমরা সুন্দর না, তাই না? থাক, আমাদের সৌন্দর্য দরকার নেই। ছোট বোন ভালো থাকুক, সুন্দর। তবে অবশ্যই ক্লাসে শেয়ার করবা, ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করো। এখন সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো তো। এখন ক্লিয়ার কিনা সব একটু কমেন্ট করো। সব একটু কমেন্ট করো, এখন ক্লিয়ার কিনা সব একটু কমেন্ট করো। হ্যাঁ, এখন ক্লিয়ার। আচ্ছা, সাউন্ড কম বলতেছে অনেকে। আচ্ছা, আমি একটু জোরে কথা বলি, তাহলে হয়তো তোমরা শুনতে পাবে। তো ভার্চুয়াল কম্পিউটার সিমুলেশন ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? আমি অনেকের আনসার দেখেছি, তোমরা অনেকেই হচ্ছে খ লিখেছো। তো আমরা টাইম ওয়েস্ট না করে আমরা হচ্ছে আনসারটা চেক করে ফেলি যে কম্পিউটার সিমুলেশন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। কম্পিউটার সিমুলেশন হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে ব্যবহার করা হয়। তোমরা মোটামুটি সবাই সঠিক উত্তর দিয়েছো। আমি যেটা বললাম, ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে এমন একটা পরিবেশ যেটা আসলে রিয়েল না, বাট হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা হবে যেটা যখন তুমি এক্সপিরিয়েন্স করবা তখন তোমার কাছে মনে হবে যে জিনিসটা রিয়েল। যেমন হচ্ছে ধরো, এটার মাধ্যমে বিমান চালনা বা ড্রাইভিং এর প্রশিক্ষণ দেওয়া হয়। মানে একজন যখন ইনিশিয়ালি ড্রাইভিং শিখবে তখন তোকে লাইক শুরুতেই বিমান দিয়ে দিবে না যে নাও যে হচ্ছে চালাও, এরকম হবে না। তো তখন ওনাকে তোমার ট্রেনিং দেওয়ার জন্য হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। লাইক ওটাকে হচ্ছে কৃত্রিম ভাবে উপস্থাপন করে ওনাকে এক্সপিরিয়েন্স করানো হয়। এটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, অনেকেই লিখেছে যে এখন হচ্ছে শোনা যায়, শোনা গেলে ভালো। আমরা তাহলে পড়াটা কন্টিনিউ করি। বাস্তব নয় কিন্তু বাস্তবের অনুভূতি প্রদানকারী পরিবেশকে কি বলা হয়? এই কোশ্চেনটা তোমরা আশা করি সবাই ধারণা করতে পারতেছো। এতক্ষণ পরে আমি এটা নিয়ে কথা বললাম। তোমরা একটা আনসার করে ফেলো জলদি যে এই কোশ্চেনটা আনসার কি হবে। সবাই একটু উত্তর করো, তাহলে তোমরা যত জলদি করে কমেন্ট করে উত্তরটা জানাবে আমি হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাব। তোমরা হচ্ছে এটা একটু উত্তর করো যে বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো অনুভূতি জায়গায় সেটা কি হতে পারে। ভাইয়ের সাউন্ড হয় কিন্তু আপুর সাউন্ড অনেক কম। আপু তো একটু আস্তে কথা বলে, ভাই অনেক জোরে কথা বলে, এই জন্য সাউন্ড কম লাগে তোমাদের কাছে। তোমরা সবাই একটু কমেন্ট করো যে 6 নম্বর কোশ্চেনে আনসারটা করো সবাই। বোর্ডে কোশ্চেন দেখা যাচ্ছে, আমি অনেকে আনসার পেয়ে যাচ্ছি। অ্যাঞ্জেল মাহি লিখেছে হচ্ছে আনসার খ হবে ভার্চুয়াল ফাংশন। ভার্চুয়াল ফাংশন হবে। আরেকটু ভালো করে পড়ে দেখো আপু উত্তরটা কি হবে। সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাও যে উত্তরটা কি হবে। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছে বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো অনুভূতি প্রদানকারী পরিবেশকে বলা হয় হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, যেটা আমরা পড়ে আসলাম। আচ্ছা, তোমরা অনেকেই দুই একজন দেখলাম যে খ বলেছো ভার্চুয়াল ফাংশন, বাট আসলে আমাদের ফার্স্ট চ্যাপ্টারের বইয়ে মানে ভার্চুয়াল ফাংশন বলে কোনো টপিক নাই। তো আমাদের আনসারটা হবে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর। তো আমরা একটু আনসারটা দেখে আসি, তারপরে যে আমাদের এখানে কি আনসার দেওয়া আছে। হ্যাঁ, ভার্চুয়াল রিয়েলিটি। তো আমরা হচ্ছে এখন নেক্সট কোশ্চেনে চলে যাই, যেটা হচ্ছে আমাদের 7 নম্বর কোশ্চেন। মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি? আমরা কিন্তু এখন নতুন একটা টপিকে চলে আসছি যে মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তিকে কি বলা হয়। তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও যে মানুষ, এটা আমরা রিয়েল লাইফে প্রচুর ব্যবহার করি, প্রচুর। যে কোনো কিছু দরকার হলে আমরা হচ্ছে এখানে চলে যে সার্চ করে সেটা সম্পর্কে ইনফরমেশন নেই। তো তুমি হচ্ছে এটা একটু কমেন্ট করে জানাও যে মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি? সবাই আনসার করো হচ্ছে 7 নম্বর কোশ্চেনটা। মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি হচ্ছে তোমার
কৃত্রিম বুদ্ধিমত্তা বা যেটাকে আমরা হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে থাকি। এআই কিন্তু আমরা সবাই ইউজ করি, তো সবাই আমাদের কম বেশি উত্তরটা পারা উচিত ছিল। হ্যাঁ, অনেকেই লিখেছে, মাহি লিখেছে গ হবে উত্তর। হ্যাঁ, তোমাদের আনসারটা হয়েছে। তো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। আমরা উত্তরটা দেখি যে কি দেওয়া আছে। উত্তরটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দেওয়া আছে। তো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই, যেটা হচ্ছে আমাদের 9 নাম্বার। রোবোটিক্স কি? রোবট বিজ্ঞান, রোবটের ক্রিয়ানীতি, শিল্পে ব্যবহৃত রোবট, রোবট তৈরিতে ব্যবহৃত ভাষা। সবাই একটু কমেন্ট করে, আশা করি সবাই বুঝে যাচ্ছ যে রোবোটিক্স কি হতে পারে। তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও। সবাই কমেন্ট করো যে রোবোটিক্স কি। রোবট 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 তৈরিতে ব্যবহৃত ভাষা, শিল্পে ব্যবহৃত রোবট, রোবটের ক্রিয়ানীতি, রোবট বিজ্ঞান। এই টপিকটা হচ্ছে তোমাদের রোবোটিক্স এর টপিকটাও তোমাদের ইম্পর্টেন্ট। এখান থেকে হচ্ছে আমাদের সিকিউ, তারপরে হচ্ছে এমসিকিউ, ক খ গ ঘ সব আসতে পারে তোমাদের। তোমরা হচ্ছে একটু কমেন্ট করে জানাও যে কি হবে এটা। 8 নাম্বার সবাই আনসার করো। আমরা এখন কততে আছি? 9 আছি। 9টা সবাই একটু আনসার করো। 9 আনসারটা কি হবে? হ্যাঁ, অনেকেই আনসার করেছে, তো আমি হচ্ছে আনসারটা চেক করে নিই। তো তোমরা লিখেছো তোমরা অনেকেই লিখেছো হচ্ছে ঘ, আবার অনেকেই লিখেছো ক। তো আমরা হচ্ছে উত্তরটা চেক করে দেখি যে কি। রোবোটিক্স হচ্ছে তোমার রোবট বিজ্ঞান। উত্তর হচ্ছে 1। রোবোটিক্স হচ্ছে রোবট বিজ্ঞান, মানে রোবোটিক্স হচ্ছে যেখানে রোবট তৈরি সম্পর্কিত বিজ্ঞান, লাইক রোবট তৈরি করা, ওর কার্যাবলী, গঠন, এগুলো সম্পর্কে আলোচনা করা হয়, তাকেই হচ্ছে রোবোটিক্স বলা হয়। তো এই টপিকটার পর আমরা চলে যাই হচ্ছে নেক্সট কোশ্চেনে। আমরা অলরেডি 10 নম্বরে চলে এসেছি। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কোনটি? এটা কিন্তু হচ্ছে তোমাদের যশোর বোর্ড 2019 এর কোশ্চেন। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কোনটি? তোমরা হচ্ছে 10 নাম্বারটা কোশ্চেনে আনসার করো। তোমরা সবাই ক্লাসটা শেয়ার করে দাও যারা যুক্ত আছো আমার সাথে। নয়ের আনসার কি হবে আপু? 9 তো বললাম হচ্ছে 9 কোশ্চেনটা ছিল রোবোটিক্স, মানে রোবট সম্পর্কিত বিজ্ঞান, এটাই হবে। তোমরা সবাই হচ্ছে 10 নাম্বারটা আনসার করো। 10 নাম্বারটা হচ্ছে ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কোনটি? প্রধান উপাদান হচ্ছে আচ্ছা, আমাদের আনসারটা আমরা একটু চেক করি। তোমরা অনেকেই গ লিখেছো, অনেকে খ লিখেছো। তো আমাদের উত্তরটা হবে হচ্ছে নাইট্রোজেন। ক্রায়োসার্জারিতে হচ্ছে নাইট্রোজেন ব্যবহার করা হয়। তো নাইট্রোজেন ব্যবহার করে ক্রায়োসার্জারিতে চিকিৎসা করা হয়। তো মেইন উপাদানটা হচ্ছে ক্রায়োসার্জারিতে নাইট্রোজেন। তো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যুকে ধ্বংস করার কৌশলকে কি বলা হয়? সবাই একটু আনসার করো যে অত্যাধিক শীতল তাপমাত্রায় অস্বাভাবিক কোষকে ধ্বংস করার প্রক্রিয়াকে কি বলা হয়? সবাই হচ্ছে 11 নম্বর কোশ্চেন আনসার করো। অনেকেই লিখছো গ, নাহিম লিখেছে গ, তারপর হচ্ছে শাহজাহান লিখেছে গ, এস নাইম লিখেছে খ। আচ্ছা, আমরা হচ্ছে আনসারটা দেখে ফেলি। আমাদের কতে ছিল হচ্ছে ক্রোমোসার্জারি, খতে ছিল ক্রায়োসার্জারি, গতে ছিল হোমোসার্জারি, বায়োসার্জারি। আচ্ছা, আমরা একটা একটা করে দেখি। ক্রোমোসার্জারি এই নামে আমাদের বইয়ে কিন্তু কোনো টপিকই নাই ফার্স্ট চ্যাপ্টারে। তারপরে হচ্ছে হোমোসার্জারি, এই নামে কোনো টপিক নাই আমাদের বই। বায়োসার্জারি কোনো টপিক নাই। তো আমাদের উত্তরটা হবে হচ্ছে ক্রায়োসার্জারি। উত্তর আছে হচ্ছে ক্রায়োসার্জারি। তো আমরা হচ্ছে নেক্সট টপিকে চলে যাই। কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়? কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়? বোর্ড এসেছে, এটা বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড এসেছে 2016-তে। এখানে আছে হচ্ছে তোমার বায়ো ইনফরমেটিক্স, বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে ন্যানো টেকনোলজি। তোমরা সবাই একটু উত্তর করো যে কি হবে এটা। তোমরা সবাই হচ্ছে কমেন্ট করো এটা কি হবে। তোমরা অনেকে আমাকে ফার্স্ট যেতে বলছো আরেকটু। তোমরা যদি কমেন্ট করে উত্তরটা না জানাও তাহলে তো আসলে ফার্স্ট যাওয়া যায় না। আমি বুঝতে পারতেছি না যে তোমাদের ক্লিয়ার হচ্ছে কিনা। আমার তো ফার্স্ট যেতে কোনো সমস্যা নেই, তোমাদেরই টাইম সেভ হবে, কারণ তোমাদের সামনে পরীক্ষা, আমি অত বেশি টাইম নিতে চাচ্ছি না। আচ্ছা, সাদিক শেখ লিখেছে আপনার ক্লাসগুলো ভালো লাগে ম্যাম, থ্যাংক ইউ।
আচ্ছা, এটা হচ্ছে কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়, সেটা হচ্ছে তোমাদের আনসার হবে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিকের সাহায্যে হচ্ছে, বায়োমেট্রিক্স মানে হচ্ছে বায়োমেট্রিক্সের কতগুলো ধরন আছে, যেটার মাধ্যমে মানুষের শারীরিক এবং আচরণগত বৈশিষ্ট্যের মাধ্যমে কোন একটা মানুষকে মানে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়, সেটা হচ্ছে বায়োমেট্রিক্স। এই বায়োমেট্রিক্সটা কিন্তু আমরা আমাদের রিয়েল লাইফে প্রতিদিন ব্যবহার করি। যেমন আমার ফোনের স্ক্রিন লক দেওয়া আছে, তো এটা হচ্ছে ফেসিয়াল রিকগনিশন বলা হয়। তোমাদের ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে, সেটাও বায়োমেট্রিক্সের অংশ। বায়োমেট্রিক্সের মধ্যে হচ্ছে ফেসিয়াল রিকগনিশন আছে, তারপরে হচ্ছে তোমার ফিঙ্গারপ্রিন্ট আছে, তারপরে হচ্ছে ভয়েস রিকগনিশন আছে, তারপরে হচ্ছে তোমার এরকম অনেকগুলো জিনিস নিয়ে বায়োমেট্রিক্স করা হয়। মানে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণের জন্য হচ্ছে যে প্রযুক্তিটি ব্যবহার করা হয় সেটাকে হচ্ছে বায়োমেট্রিক্স বলা হয়ে থাকে। তাহলে আমরা হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাই। হ্যাঁ, আমাদের উত্তরটা বায়োমেট্রিক্সে দেওয়া আছে। তো আমরা হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাই। কোনটি ক্রায়োসার্জারির সাথে সম্পর্কিত? তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও যে এটার উত্তর কি হবে। ফাজি লজিক, বিশেষ ধরনের গ্লাভস, নাইট্রোজেন, তারপরে হচ্ছে নেভিগেশন। ক্রায়োসার্জারিতে মাধ্যমে হচ্ছে অত্যাধিক শীতল তাপমাত্রা। আমরা একটু রিকল করার ট্রাই করি যে ক্রায়োসার্জারি কি ছিল। ক্রায়োসার্জারি হচ্ছে অত্যাধিক শীতল তাপমাত্রায় মানুষের দেহে রোগাক্রান্ত বা হচ্ছে তোমার যে টিস্যুগুলো মানুষের জন্য ক্ষতিকর, ওই টিস্যুগুলোকে অত্যধিক শীতল তাপমাত্রার মাধ্যমে ধ্বংস করে দেওয়াকে হচ্ছে বা ধ্বংস করার প্রক্রিয়াকে বলা হয় থেকে ক্রায়োসার্জারি। তো এটার সাথে কোনটা কানেক্টেড হতে পারে? বিশেষ ধরনের গ্লাভস, নেভিগেশন, ফাজি লজিক, নাকি হচ্ছে নাইট্রোজেন? আগে আমরা একটা কোশ্চেন করে আসলাম যে ক্রায়োসার্জারিতে সবথেকে বেশি ব্যবহার করা হয় হচ্ছে তোমার নাইট্রোজেন। তো আমার মনে হচ্ছে যে এটার আনসারও নাইট্রোজেনই হবে। আমরা একটু চেক করে নিই আনসারটা কি। হ্যাঁ, আমাদের আনসারটা হচ্ছে নাইট্রোজেন। তো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। 14 নম্বরে চলে এসেছি। আমাদের আর 10টা কোশ্চেন হলে ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এখন আমাদের এই কোশ্চেনটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়? বরিশাল বোর্ড 2016। বায়োমেট্রিক্সে, বায়োইনফরমেটিক্সে, রোবোটিক্সে, ন্যানো টেকনোলজিতে। সবাই একটু আনসার করো যে এটা কি হবে। সবাই একটু আনসার করো যে তোমার 14 নম্বর কোশ্চেনের আনসারটা সবাই একটু লিখে ফেলো কমেন্ট সেকশনে, তাহলে আমি হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাব। আচ্ছা, আয়ান লিখেছে গ, তারপরে হচ্ছে মনি লিখেছে গ, রোবোটিক্স। হ্যাঁ, তোমাদের আনসারটা হয়েছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কে সবথেকে বেশি ব্যবহার করা হয় হচ্ছে রোবোটিক্স এর ক্ষেত্রে। আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে তোমার কোনটি বায়ো ইনফরমেটিক্স এর বৈশিষ্ট্য? বায়োইনফরমেটিক্স এর বৈশিষ্ট্য কোনটি? স্বল্প ডেটা সংরক্ষণ, জৈবিক ডেটার সমাহার, ন্যানো টেকনোলজি ব্যবহার, প্রযুক্তি নির্ভর নিরাপত্তা। সবাই একটু আনসার করে জানাও এটা কি হবে। সবাই 15 নাম্বার কোশ্চেনটা কমেন্ট সেকশনে আনসার করো যে কোনটি বায়ো ইনফরমেটিক্স এর বৈশিষ্ট্য? স্বল্প ডেটা সংরক্ষণ, জৈবিক ডেটার সমাহার, ন্যানো টেকনোলজি ব্যবহার, প্রযুক্তি নির্ভর নিরাপত্তা। সবাই একটু কোশ্চেনটা আনসার করো। সবাই কোশ্চেনটা আনসার করো কি হবে। হ্যাঁ, অনেকে আনসার করেছে হচ্ছে আমাদের খ। তো আমরা হচ্ছে একটু চেক করে নিই যে আমাদের আনসারটা কি। হ্যাঁ, আমাদের আনসারটা হচ্ছে জৈবিক ডেটার সমাহার বা খ। তাহলে হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, যেটা হচ্ছে আমাদের 16 নম্বর কোশ্চেন। এখানে হচ্ছে জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তি প্রয়োগ করা হলে তাকে কি বলা হয়? মানে জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে বা অর্গানাইজ করার কাজে, সংরক্ষণ করার কাজে কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করা হলে তাকে কি বলা হয়? বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ক্রায়োসার্জারি, তারপর হচ্ছে বায়োমেট্রিক্স। তোমরা সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাও যে এটার উত্তরটা কি হবে। জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে হচ্ছে আমরা সবাই জানি ক্রায়োসার্জারি হচ্ছে একটা মেডিকেল চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা তো হবে না। বায়োইনফরমেটিক্স মানে হচ্ছে শেয়ার করেছে ইতি, এই শেয়ার করলে কিন্তু বই ফ্রি। তুমি এই বই নিয়ে একটু বলো। ওরা জানো, ওরা তো জানে না যে কলমটা তোমার কাছে, ওরা তো বলতেছে এই বইটা আসলে আমার কাছে এইচএসসি সময় থেকে ছিল। এই বইটা আমি অ্যাডমিশনের সময় পড়ছি। বইটা খুবই ভালো, তোমরা বইটা নিতে পারো। এখান থেকে পরীক্ষাতে অনেক কমন আসে। বইটাতে হচ্ছে প্র্যাকটিস দেওয়া আছে অনেক বেশি, বিভিন্ন ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেওয়া আছে। তো তোমরা বইটা নিলে আশা করি তোমাদের ভালো হবে। অর্থাৎ এই বইটা প্রীতিও পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 45তম ভিপি তো কত? 26তম। আপুকে কি তোমরা অভিনন্দন জানাবে না? জাহাঙ্গীরনগরে কত? একাই সব নিয়ে গেছে। জাহাঙ্গীরনগর নবম। ঢাকা বোর্ডে কত? ঢাকা বোর্ডে তৃতীয়। আর কি চাই বলো? এবং নিজেও কিন্তু এই বইটা পড়ছে, রাইট? এবং ঢাবিতে মানবিকে 15টার মধ্যে 12টা, সিউরিতে 12টার মধ্যে 8টা, সাথে মডেল টেস্ট ফ্রি। কিউট না বইটা? সো তোমরা এই বইটা তোমাদের নিকটস্থ যে লাইব্রেরি আছে সেখানে যাবা, গিয়ে বলবা স্যারের এই বইটা লাগবে, ইমন স্প্যানিশ শাসন। কারণ এখানে প্রত্যেকটা প্রশ্ন আমরা বাংলায় ব্যাখ্যা করে দিয়েছি, অর্থাৎ যেটা পড়তে তোমার কোনো টিচার লাগবে না। আর ছোট্ট একটা কথা বলে রাখি,
আমাদের অ্যাডমিশনের জন্য ইংরেজি কোর্স শুরু হচ্ছে অনলাইন এবং অফলাইন, অনলি ইংলিশ। কারণ ইংরেজি ভালো করলে এভরিথিং ইজ ওকে, ইংরেজি ভালো না করলে তোমার কোনো কিছু ভালো হবে না। সো যারা অনলাইন অফলাইন কোর্সে ভর্তি হবা তারা আমাকে এই নাম্বারে ইংলিশ কোর্সের জন্য, ওকে, ইংলিশ কোর্সের জন্য তোমরা আমাকে এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিবা। অফলাইনে তুমি ফর্ম গেটে এবং অনলাইনে তুমি যে কোনো জায়গা থেকে পড়তে পারবা, ওকে। আর জিকের জন্য তুমি হচ্ছে অর্ণব স্যার আছে, জিকের জন্য অর্ণব স্যারের কাছে জিকে পড়বা, জিকে কোর্স পড়বা, ওকে। ইনশাআল্লাহ আশা করি তোমরা ভালো কিছু করতে পারবে। এটা হলো অ্যাডমিশনের জন্য, নট একাডেমিকের জন্য না, অ্যাডমিশনের জন্য। সো তোমরা যারা পড়তে চাও আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা যে স্যার আমি তোমাদের প্রীতিও কিন্তু এই সেম ভাবে প্রথম ছিল স্টুডেন্ট, এসএসসির জন্য পড়েছে, অ্যাডমিশনের জন্য পড়েছে, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ভালো করতেছে। সো আশা করি তোমরা ভালো করে পড়াশোনা করবো। আইসিটিতে আমরা সর্বোচ্চ ভালো করার চেষ্টা করব। সবাই কিন্তু শেয়ার করতে ভুলে যাবো না, ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ। কয় নাম্বার ছিল তুমি প্রীতি? 16। হ্যাঁ, নাও। আচ্ছা, তো 16 নম্বর কোশ্চেনটা ছিল জীব সংক্রান্ত তথ্য সংরক্ষণের ক্ষেত্রে হচ্ছে আমাদের বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয়, আমরা সবাই জানি। তো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। তোমরা অনেকে উত্তর করেছো এতক্ষণ যেটাতে বায়ো ইনফরমেটিক্স হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বায়ো ইনফরমেটিক্স। আমাদের কোশ্চেন কিন্তু অলমোস্ট শেষ, আমরা 17তে চলে এসেছি। আমাদের হচ্ছে 25টা কোশ্চেন এখানে ইন টোটাল। তো কোন জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খন্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে কি বলা হয়ে থাকে? সরি, আমরা উত্তরটা দেখে ফেললাম এটা। আচ্ছা, যাই হোক, বায়ো ইনফরমেটিক্স, তারপরে হচ্ছে ন্যানো টেকনোলজি, বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হবে এটা। মানে হচ্ছে কোন একটা জীব থেকে কোন একটা জিন বা ডিএনএ হচ্ছে আলাদা করে অন্য একটা জীবের মধ্যে স্থানান্তর করার মাধ্যমে যে হচ্ছে অন্য একটা জীব তৈরি করা হয়, সেই হচ্ছে কম্পিউটার প্রযুক্তিটাকে বলা হয় হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো আমরা হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাই। 18 নম্বর কোশ্চেন, নতুন ধরনের ক্রোমোজোম তৈরির কৌশলকে কি বলা হয়ে থাকে? নতুন ধরনের ক্রোমোজোম তৈরির কৌশলকে বলা হয়ে থাকে হচ্ছে, তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও যে উত্তরটা কি হবে 18 নম্বরে। বায়ো ইনফরমেটিক্স তো না, একটু আগে আমরা দেখলাম। তারপরে হচ্ছে ক্রায়োসার্জারিও না, বায়োমেট্রিক্সও না। আমাদের নতুন ধরনের ক্রোমোজোম তৈরির কৌশলটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়ে থাকে। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপরে হচ্ছে 1 ন্যানোমিটার সমান কত মিটার? 1 ন্যানোমিটার ন্যানো টেকনোলজির ক্ষেত্রে হচ্ছে এই ন্যানোমিটার আয়তনে হচ্ছে জিনিসপত্র তৈরি করা হয়। এটা আসলে ইনভার্স হবে, এটা 10 ইনভার্স না। এই আনসারগুলোর ক্ষেত্রে একটু তোমরা এভাবে খেয়াল করো। এটা হচ্ছে 10 ইনভার্স 6 হবে, এটা হচ্ছে 10 ইনভার্স 7 হবে, এটা হচ্ছে তোমার 10 ইনভার্স 8 হবে, আর এটা হচ্ছে 10 ইনভার্স 9 হবে। তো ন্যানো টেকনোলজির আয়তন ইয়াটা কত? 1 ন্যানোমিটার সমান সমান কত মিটার হয়? তোমরা সবাই একটু উত্তর করো। 19 নাম্বারটা সবাই একটু উত্তর করো। হ্যাঁ, অনেকে উত্তর করেছে যে গ হবে 10 ইনভার্স 8, অনেকে লিখেছে ঘ হবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের 1 ন্যানোমিটার সমান সমান হচ্ছে 10 ইনভার্স 9। এটা উত্তরটা আমরা বেশি পেয়েছি। তো আমরা হচ্ছে একটু চেক করি যে 1 ন্যানোমিটার সমান সমান আসলে কত। 1 ন্যানোমিটার সমান সমান হচ্ছে 10 ইনভার্স 8 না, এটা আসলে উত্তর না, ভুল হয়েছে। এটা 1 ন্যানোমিটার সমান সমান হচ্ছে 10 ইনভার্স 9 মিটার। 1 ন্যানোমিটার, সরি, উত্তরটা আমার হচ্ছে এখানে ভুল হয়েছে দিতে। এটা 1 ন্যানোমিটার সমান সমান হচ্ছে 10 ইনভার্স 9 হবে। 1 ন্যানোমিটার সমান সমান হচ্ছে 10 ইনভার্স 9। তো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। আমরা 20 নম্বরে চলে আসছি। আণবিক পর্যায়ে পদার্থকে পরিবর্তন এবং নিয়ন্ত্রণ করার প্রযুক্তিকে বলা হয়। এটা হচ্ছে সকল বোর্ড 2018 তে এসেছে। তোমরা সবাই একটু আনসার করো, এটা কি হবে উত্তর? সবাই এটা একটু উত্তর করো যে আণবিক পর্যায়ে পদার্থকে পরিবর্তন এবং নিয়ন্ত্রণ করার প্রযুক্তিকে বলা হয় হচ্ছে ন্যানো টেকনোলজি। তো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। আণবিক পর্যায়ে পদার্থকে নিয়ন্ত্রণ এবং পরিবর্তন করার প্রযুক্তিকে বলা হয় ন্যানো টেকনোলজি। টপ ডাউন পদ্ধতিতে কোন জিনিসকে নির্দিষ্ট আকারে দেওয়া হয়, এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি? ন্যানো টেকনোলজি, বায়ো ইনফরমেটিক্স, বায়োমেট্রিক্স, রোবোটিক্স। তো আমরা একটা একটা করে দেখি। রোবোটিক্স এর সাথে আসলে টপ ডাউনে কোনো সম্পর্কই নেই। তারপরে হচ্ছে বায়ো ইনফরমেটিক্স এর সাথে কোনো সম্পর্ক নেই, বায়োমেট্রিক্স এর সাথে সম্পর্ক নেই। তো আমাদের উত্তর হবে হচ্ছে ন্যানো টেকনোলজি। টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়ার পদ্ধতিকে বলা হয় হচ্ছে ন্যানো টেকনোলজি। এটা উত্তরে দেওয়া আছে। আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হলো ফেস রিকগনিশন, ভয়েস রিকগনিশন, টাইপিং, কি, স্ট্রোক।
আচরণগত কোনটা? ফেস তো হচ্ছে শারীরিক গঠন, তাই না? ফেস রিকগনিশন বায়োমেট্রিক্স এর হচ্ছে শারীরিক গঠন, এটা ভয়েস রিকগনিশনও হচ্ছে শারীরিক গঠন। তো আচরণগত হচ্ছে একমাত্র টাইপিংটা আমাদের আচরণগত হতে পারে, কারণ এখানে হচ্ছে টাইপিং এর গতির উপর ডিপেন্ড করে মানুষকে আইডেন্টিফাই করা হয় আলাদাভাবে। তো এটার উত্তরটা হচ্ছে আমাদের তোমার টাইপিং এর গতিস্ট্রোক এটা। তো আমরা হচ্ছে তারপরে 23 নম্বরে চলে যাই। বিশ্বগ্রাম শব্দটি দ্বারা নিম্নের কোনটিকে বোঝানো হয়েছে? ছোটগ্রাম, বড়গ্রাম, তথ্য প্রযুক্তি, মাইক্রোসফট ওয়ার্ড। তোমরা হচ্ছে আনসার করো। সবার প্রথমে আমাদের এই টপিক থেকে এমসিকিউ আসছিল যে বিশ্বগ্রাম ধারণা বা তোমার হচ্ছে গ্লোবাল ভিলেজ। এটার উত্তরটা হবে হচ্ছে ছোটগ্রাম তো কখনোই না, বড়গ্রামও না, কারণ আমি বলছিলাম বিশ্বগ্রাম মানে হচ্ছে পুরো ওয়ার্ল্ডের মানুষ একজন একজনের সাথে কানেক্টেড থাকা বা এক জায়গা থেকে অন্য জায়গায় ডেটা খুব সহজে পাঠাতে পারা। তো মাইক্রোসফট ওয়ার্ড এটাও না, তো তথ্য প্রযুক্তি এটা হবে আমাদের উত্তর। হ্যাঁ, আমাদের উত্তর হচ্ছে তথ্য প্রযুক্তি। বিশ্বগ্রাম ধারণার নিম্নে কোনটি বোঝানো হয়েছে? তথ্য প্রযুক্তি। তো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই যে আঙুলের ছাপ দেওয়া হয় কোন পদ্ধতিতে? আমি তোমাদেরকে বলছিলাম মানুষকে আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য হচ্ছে একটা কি বলে ইউজ করা হয় প্রযুক্তি, সেটাকে হচ্ছে বায়োমেট্রিক্স বলা হয়। বায়োমেট্রিক্স এর মধ্যে আচরণগত একটা ভাগ আছে আর একটা হচ্ছে তোমার শারীরবৃত্তীয় আছে। তো শারীরবৃত্তীয় মধ্যে আমাদের হচ্ছে ফেশিয়াল রিকগনিশন আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে। তো এটার কথা বলছে যে আঙুলের ছাপ, যেটা আমরা প্রতিদিন আমাদের ফোনে দিয়ে আসতেছি, আঙুলের ছাপ দেওয়ার হয় কোন পদ্ধতিতে? আঙুলের ছাপ দেওয়া হয় হচ্ছে তোমার বায়োমেট্রিক্সে। বায়োমেট্রিক্সে তো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেন আমাদের এই চ্যাপ্টার থেকে লাস্ট কোশ্চেনে চলে যায় যে আঙুলের ছাপ দেওয়া হয় বায়োমেট্রিক্স, আমাদের উত্তরটা। তো নেক্সট কোশ্চেন হচ্ছে বৈশ্বিক যোগাযোগের ব্যবস্থা সমৃদ্ধ স্থানকে কি বলা হয়? বৈশ্বিক যোগাযোগের ব্যবস্থা সমৃদ্ধ স্থানকে বৈশ্বিক ভিলেজ বলা হয়, গ্লোবাল বলা হয়, বিশ্ব ব্রহ্মাণ্ড বলা হয়। আমরা একটু আগে একদম প্রথম টপিক ছিল আমাদের 3-4টা কোশ্চেন হচ্ছে এই টপিক থেকে আমরা দিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের গ্লোবাল ভিলেজ বা হচ্ছে বৈশ্বিক ভিলেজ বলা হয়। তো আমাদের এটার মাধ্যমে আমাদের হচ্ছে লাস্ট কোশ্চেনটা শেষ হয়ে গেল। তোমরা সবাই একটু কমেন্টে জানাও যে তোমরা আমার পড়ানোটা বুঝতে পারছো কিনা, বা তোমাদের কোনো কোশ্চেন থাকলে কোনো স্পেসিফিক টপিক নিয়ে তোমরা হচ্ছে আমাকে আস্ক করতে পারো। আচ্ছা, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। আমার একটা ফেসবুক পেজ আছে যেখানে আমি তোমাদেরকে অ্যাডমিশন আর এইচএসসি রিলেটেড আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করি বা কিভাবে আমি পড়েছিলাম তোমাদের এই কোশ্চেন আনসার দিই। তোমরা আমাকে এখানে ফলো করতে পারো চাইলে। আর এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম, তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো। এখানে লাইক তোমাদের অ্যাডমিশন এন্ড এইচএসসি এর যদি কোনো কোশ্চেন থাকে তোমরা যে কোনো সময় আমাকে নক দিতে পারো, তোমাদের যে কোনো সমস্যা নেই আমাকে টেক্সট করতে পারো, সমস্যা নেই। তো আমরা হচ্ছে এখন ফার্স্ট চ্যাপ্টার শেষ। তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা, তাহলে হচ্ছে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাবো। আমাদের তোমার হচ্ছে ফোর্থ চ্যাপ্টার, এরপর আমরা দেখবো হচ্ছে ফোর্থ চ্যাপ্টার বা HTML। তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও যে তোমরা হচ্ছে এটা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা ভাইয়ার কিন্তু হচ্ছে তোমাদের সবার জন্য ফ্রি ক্লাস হবে 15 দিনের। তো আজকে আমি তোমাদের সাথে ছিলাম আইসিটি ক্লাস নিয়ে। এরপর হচ্ছে তোমাদের 3 দিন ক্লাস হবে না, কারণ ভাই একটু ঢাকার বাইরে যাবে। আবার তোমাদের হচ্ছে 19 তারিখ থেকে ক্লাস শুরু হবে, আই গেস শুক্রবার থেকে। তো তোমরা সবাই নিয়মিত ক্লাস করলে ইনশাআল্লাহ তোমাদের এইচএসসি যে পড়াগুলো বাকি আছে বা সব সাবজেক্টের একটা ওভারভিউ হয়ে যাবে, বা তোমাদের একটা ধারণা হবে যে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে। কারণ ক্লাসে কিন্তু 1 ঘন্টা সময় আমরা ওই টপিকগুলাই পড়াই যেখান থেকে তোমার কোশ্চেন আসবে পরীক্ষাতে। তো হচ্ছে আমরা তাহলে নেক্সট চ্যাপ্টারে চলে যাই। তোমরা বুঝতে পারছো কিনা? তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে, পরীক্ষাটা দিবা। পরীক্ষা দেওয়া খুব ইম্পর্টেন্ট, অ্যাডমিশন লাইফে বলো, এইচএসসি লাইফে বলো। মডেল টেস্ট দেওয়ার কথা আমি নিজে সবসময় বলি, কারণ এটা দিলে তুমি নিজের অবস্থানটা বুঝতে পারবা। তোমার মার্কস কম আসলে তুমি বুঝতে পারবা যে তোমার আরো পড়াশোনা করা উচিত, মার্কস ভালো আসলে তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে। তোমরা হচ্ছে পরীক্ষাগুলো দিতে পারো। তোমরা কমেন্ট করে জানাও যে ফার্স্ট চ্যাপ্টার তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, তাহলে হচ্ছে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, তাহলে হচ্ছে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। আপু চ্যাপ্টার 3 এর উপর এমসিকিউ চাই। হ্যাঁ, চ্যাপ্টার 3 এর উপর তোমাদের এমসিকিউ ক্লাস আসবে, বাট ওইটা হয়তো হচ্ছে তোমাদের নওশিন আপু নিবে চ্যাপ্টার 3 এরটা। হ্যাঁ, অনেকেই লিখেছে যে বুঝতে পেরেছি। তাহলে আমরা হচ্ছে ফোর্থ চ্যাপ্টারে চলে যাই। আমি তোমাদের টাইম নষ্ট করতে চাচ্ছি না, যেহেতু তোমাদের পরীক্ষার আর বেশি দিন সময় নাই, নিজেদেরও পড়াশোনা করা উচিত। ফোর্থ চ্যাপ্টার হচ্ছে ইন্ট্রোডাকশন টু ওয়েব ডিজাইন এন্ড HTML।
প্রথম কোশ্চেনটা হচ্ছে HTML এর পূর্ণরূপ কোনটি? এই কোশ্চেনটা আশা করি তোমরা সবাই পারো। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদের সিকিউর কলতে আসতে পারে, তারপরে হচ্ছে এমসিকিউ তে আসতে পারে। খুবই কমন একটা কোশ্চেন। তোমরা হচ্ছে এটা আনসার করো। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে হাই টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট ল্যাঙ্গুয়েজ, হাইপার টার্ম মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তোমরা হচ্ছে আনসার করো যে এটা কি হবে। শাকিল লিখেছে একদম ক্লিয়ার আপু, নিশা লিখেছে একদম ক্লিয়ার আপু, তারপরে হচ্ছে লিতুন জিরা লিখেছে আর কমেন্ট করব না আপু। কেন, তোমার কমেন্ট কি পড়ি নাই? হ্যাঁ, রাকিব হাসান লিখেছে আপু এটা পিডিএফ দেওয়া যাবে কি? হ্যাঁ ভাইয়া, আই গেস তোমাদের ক্লাস শেষে পিডিএফটা দিয়ে দিবে তোমাদের গ্রুপগুলায়। শার্ট্রি বিশ্বাস লিখেছে ক্লিয়ার, মিম লিখেছে ক্লিয়ার। আচ্ছা তাহলে হচ্ছে আমরা চলে যাই নেক্সট কোশ্চেন। তোমরা একটা আনসার করো, এই 1 নম্বর কোশ্চেনটা আনসার করো যে HTML এর পূর্ণরূপ কি? আপু ফ্রি এক্সামে কিভাবে অ্যাড হবো একটু বলেন। তোমাদের হচ্ছে তোমরা ভাইয়ার পেজ ইমন স্যার পেজটাতে একটু চেক করে দেখবা যে যখন তোমাদের পরীক্ষার টাইম দেওয়া আছে ওই টাইমটাতে হচ্ছে পরীক্ষার লিংক দিয়ে দেওয়া হয়। যেমন দেখো এই যে 10 জুন হচ্ছে রাত 10টার সময় অপরিচিত আর সোনার তরীর উপর পরীক্ষা হয়েছে। এন্ড তোমরা যদি ভাইয়ার পেজে গিয়ে দেখো দেখবা যে 10টার এক্সাক্ট 10টার সময় হচ্ছে পেজে একটা লিংক দেওয়া হয়েছিল এমসিকিউর, এন্ড ওই লিংকে গিয়ে তোমরা হচ্ছে পরীক্ষা দিতে পারবা। পরীক্ষার পর কিছুক্ষণের মধ্যেই হচ্ছে কিছুক্ষণ বা তারপরের দিন সকালবেলা, আমার আসলে জানা নাই, তোমাদের হচ্ছে একটা র্যাঙ্ক প্রকাশ করা হয়। যতজন তোমরা সারা বাংলাদেশ থেকে পরীক্ষা অ্যাটেন্ড করবা তোমাদের সবার হচ্ছে মেরিট দেওয়া হয় যে কে কত পাইছো, কার পজিশন কিরকম আসছে। তো এভাবে করে তোমরা হচ্ছে ভাইয়ার পেজে গিয়ে ইজিলি তোমাদের কোশ্চেনের লিংক পেয়ে যাবে। এখন থেকে তোমরা সবাই, আমি সাজেস্ট করবো যে তোমরা পরীক্ষাগুলো দিবা। আচ্ছা তারপর হচ্ছে তোমরা এটা আনসার করো। হ্যাঁ অনেকে আনসার করেছে যে ক হবে। হ্যাঁ HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ হয়েছে তোমাদের উত্তরটা। তো আমরা হচ্ছে এখন নেক্সট কোশ্চেনে চলে যাই। সরি, এটার উত্তর আমার এখানে ভুল দেওয়া, যাই হোক এটা হাইপার টার্ম মার্কআপ ল্যাঙ্গুয়েজ হবে না, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তোমরা একটু এটা আনসার হবে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তারপরে হচ্ছে ওয়েব পেজ তৈরিতে কোন ভাষা ব্যবহার করা হয়? রাজশাহী বোর্ড 2016 এর কোশ্চেন। তোমরা সবাই একটু কমেন্ট করো যে ওয়েব পেজ তৈরিতে কোন ভাষা ব্যবহার করা হয়? পাইথন, HTML, কেবল, ফরটান। হ্যাঁ অনেকেই কমেন্ট করেছে হচ্ছে উত্তর হবে তোমাদের বি। সবাই একটু কমেন্ট করে জানাও যে 2 এর উত্তরটা কি হবে। তোমরা অনেকে বি লিখেছো, তো আমরা একটু চেক করে আসি যে ওয়েব পেজ তৈরিতে কোন ভাষা ব্যবহার করা হয়। হ্যাঁ ওয়েব পেজ তৈরিতে হচ্ছে HTML ভাষা ব্যবহার করা হয় বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। তো তারপরে স্লাইডে চলে যাই আমরা যে ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত আবশ্যক ট্যাগ কোনটি? ওয়েব পেজ তৈরিতে ফার্স্ট অফ অল আমরা একটা এমসিকিউ তে দেখে আসলাম যে আমাদের HTML ভাষা ব্যবহার করা হয় বা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। তো এখানে আবশ্যক ট্যাগ কোনটি? তো আমরা জানি যে HTML লেখার ক্ষেত্রে আমাদের হচ্ছে অলওয়েজ শুরুটা করতে হয় HTML ট্যাগ দিয়ে এন্ড শেষ করতে হয় হচ্ছে HTML ট্যাগ দিয়ে। তো আমাদের এখন বোঝাই যাচ্ছে যে আবশ্যক ট্যাগ কোনটা হবে, তাই না? কারণ এটার মাঝখানে হচ্ছে আমাদের বাকি সব কন্টেন্ট রাখতে হয় আর শুরু আর শেষটা হচ্ছে আমাদের HTML ট্যাগ দিয়ে করতে হয়। তো তোমরা হচ্ছে এটা আনসারটা একটু করো যে HTML ওয়েব পেজ তৈরির জন্য আবশ্যক উপাদান কোনটি? হ্যাঁ অনেকেই কমেন্ট করেছো যে ক হবে। তো আমরা উত্তরটা একটু দেখে নিই। আমাদের উত্তরটা হচ্ছে হ্যাঁ উত্তরটা হচ্ছে আমাদের ক দেওয়া আছে HTML হচ্ছে এটার আবশ্যক ট্যাগ। এটা আমাদের উত্তর। আমরা হচ্ছে 4 নম্বর কোশ্চেনে চলে যাই। HTML এর সম্পূর্ণ কন্টেন্ট কোন ট্যাগের ভিতরে থাকে? HTML যখন তুমি একটা ওয়েব পেজ তৈরি করবে HTML কোডিং এর মাধ্যমে, ওইটাতে একটা হচ্ছে পেজে দেখাবে, নোটবুকে বা কিছু একটা পেজে দেখাবে। এই পেজের ভিতরে যাবতীয় কন্টেন্ট HTML এর কোন ট্যাগের ভিতর দেখায়? এটা সবাই একটু কমেন্ট করে জানাও। এখানে হচ্ছে HTML আছে, টাইটেল ট্যাগ আছে, বডি ট্যাগ আছে, হেড ট্যাগ আছে। সবাই একটু কমেন্ট করে জানাও যে এটার উত্তরটা কি হবে। সবাই কমেন্ট করে জানাও যে উত্তরটা কি হবে আমাদের 4 নম্বর কোশ্চেনের। মরিয়ম লিখেছে ক, 3 এর আনসার লিখেছে ক হবে। তারপরে হচ্ছে নাজমুল লিখেছে ক হবে 3 এ। তোমরা সবাই এখন 3 এর আনসার দিচ্ছ। তোমরা একটু 4 এর আনসারটা দাও যে 4 এ কি হবে। HTML এর সম্পূর্ণ কন্টেন্ট কোন ট্যাগের ভিতর থাকে? আচ্ছা আমরা উত্তরটা চেক করি। হ্যাঁ নুসরাত জাহান প্রমি যেহেতু আনসার করেছে সঠিক উত্তর বডি ট্যাগের ভিতর থাকে। হ্যাঁ তো আমরা হচ্ছে আনসারটা দেখে নিই, চলে যাই। হ্যাঁ HTML এর সম্পূর্ণ কন্টেন্ট হচ্ছে বডি ট্যাগের ভিতর থাকে। তারপর আমরা 5 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি HTML দিয়ে ওয়েব পেজ তৈরির জন্য ব্যবহৃত এক্সটেনশন হলো। HTML দিয়ে কোন একটা ওয়েব পেজ ধরো তুমি তৈরি করলা কোডিং এর মাধ্যমে, তো ওটা কিভাবে কোন এক্সটেনশন দিয়ে সেভ করবা? এটা নিয়ে একটা কোশ্চেন, এটা বহুপদী কোশ্চেন। .html, html.htm.doc
নিচের কোনটি সঠিক, এটা একটা আনসার করো 5 নাম্বার। আমি না তোমাদের জন্য ওই কোশ্চেনের এমসিকিউ তোমাদের কাছে হয়তো ইজি মনে হচ্ছে, বাট আমি ওই এমসিকিউ গুলাই রাখছি যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি, মানে খুব ফ্রিকোয়েন্টলি আসে এগুলা, মানে বোর্ড কোশ্চেন ছাড়া এখানে রাখি না। প্রত্যেকটা টপিক থেকে কোশ্চেন রাখার চেষ্টা করছি যাতে তোমাদের হচ্ছে পরীক্ষাতে তোমরা ইজিলি আনসার করতে পারো। আচ্ছা সবাই একটু আনসার করে এটা। জুই লিখেছে শোনা যায় না, এখন কি শোনা যাচ্ছে? আচ্ছা 5 এর আনসার কি হবে? তোমরা একটু 5 এর আনসারটা করো যে HTML দিয়ে তৈরি ওয়েব পেজ তৈরির জন্য কোন এক্সটেনশন ব্যবহার করা হয়। 5 এর আনসারটা পেয়ে গেলে আমরা হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাব। হ্যাঁ সাইফুল লিখেছে 5 এ হচ্ছে ক হবে 1 এবং 2। হ্যাঁ সাইফুলের উত্তরটা হয়েছে HTML দিয়ে যখন তুমি একটা ওয়েব পেজ তৈরি করবা তখন হচ্ছে তুমি .html অথবা হচ্ছে .html দিয়ে সেভ করবা ওটা। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে হচ্ছে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। হ্যাঁ উত্তর হচ্ছে তোমার 1 আর 2 দেওয়া ছিল। নেক্সট স্লাইড হচ্ছে আমাদের HTML ট্যাগের চিহ্ন কোনটি। তোমাদেরকে একটু আগে আমি বললাম যে HTML লেখার ক্ষেত্রে আমরা হচ্ছে এভাবে শুরুর ট্যাগ HTML এভাবে লিখি, তারপরে হচ্ছে আবার এন্ডিং ট্যাগটা এভাবে লিখি। তো HTML ট্যাগের ক্ষেত্রে ব্যবহৃত চিহ্নটা কোনটি হইতে পারে? তোমাদের এখানে দেখে কি মনে হচ্ছে যে কোনটি? এখানে হচ্ছে এরকম থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, কোনই ব্র্যাকেট দেওয়া আছে। এই লেখাটা ইগনোর করো একটু তোমরা কাইন্ডলি। যাই হোক, তো HTML ট্যাগের চিহ্ন কোনটি? সবাই আনসার করো 6 নাম্বার কোশ্চেনটা। অনেকেই লিখেছে ঘ। হ্যাঁ এটা আনসার হচ্ছে আমাদের ঘই হবে। তো আমরা হচ্ছে তোমরা আনসার করতে থাকো, আমি নেক্সট স্লাইডে যাই। আচ্ছা একটা সিদ্ধান্ত তোমাদেরকে দেই। আমরা বলেছিলাম কাল পরশু ক্লাস অফ থাকবে, কিন্তু না, আমরা আগামীকালকে ইংরেজি ক্লাস করব। ওকে, আগামীকালকে ইংরেজি ক্লাস করব কমপ্লিটিং সেন্টেন্স অনলি। 1 ঘন্টার ক্লাসে আমরা কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করব ইনশাআল্লাহ আগামীকাল সন্ধ্যা 7:15 ওকে। আচ্ছা তোমরা হচ্ছে উত্তর করো 6 নাম্বারটা। হ্যাঁ অনেকেই আনসার করেছো তোমরা ঘ। আচ্ছা তোমাদের সাথে আমি একটু তোমাদের কার প্রিপারেশন কেমন পরীক্ষার তোমরা একটু কমেন্ট করে জানাও তো। আইসিটি তে কোন চ্যাপ্টারটা তোমাদের কাছে বেশি কঠিন মনে হয়? সবাই একটু কমেন্ট করে জানাও। পরীক্ষার আগে আসলে এখন অনেকে আমাকে ইনবক্সে নক দিয়ে বলে আপু অনেক টেনশন লাগতেছে, কিছু পড়া হয় নাই। আমার নিজেরও এমন হইতো, আমার পরীক্ষা দিয়েও মনে হইতো যে না আমার তো পরীক্ষা ভালো হয় নাই, পরে রেজাল্ট দেওয়ার পর দেখি যে না ঢাকা বোর্ডে 3rd হয়ে গেছি। যাই হোক, প্রিপারেশন ভালো থাকলে টেনশন হওয়াটা ভালো থাকলেও প্রিপারেশন ভালো থাকলেও তোমাদের হচ্ছে টেনশন হওয়াটা নরমাল। বাট টেনশন নিও না, এখন টেনশন না করে নিজেরা হচ্ছে তোমাদের পড়াশোনা টাইম দাও, সবাই ভালোভাবে পড়ো, ইনশাআল্লাহ রেজাল্ট অনেক ভালো হবে। আজকে ক্লাসে যে শেয়ার করে বইটা পাবা তার হচ্ছে অ্যানাউন্সমেন্টটা দেওয়া হবে নেক্সট ক্লাসে। আর লাস্ট দিন যে 2 জন শেয়ার করে বই পেয়েছে তাদের নামটা আজকে ক্লাসে অ্যানাউন্স করা হবে। তোমাদের কার প্রিপারেশন কেমন একটু কমেন্ট করে জানাও। সাইফুল লিখেছে 4-5 অধ্যায়, এটা কি তোমার কঠিন লাগে? 3য় অধ্যায় কঠিন লাগে, 5ম অধ্যায় কঠিন লাগে। আচ্ছা এখানে হচ্ছে ভাইয়া প্রোগ্রামিং কঠিন লাগে, নাজমুল লিখেছে, অপূর্ণ ইচ্ছে লিখেছে 5ম অধ্যায় কঠিন লাগে। হ্যাঁ 5ম অধ্যায়টা আইসিটির মধ্যে কম্পারেটিভলি সি প্রোগ্রামিংটা কম্পারেটিভলি একটু ডিফারেন্ট, বাট তোমরা যদি হচ্ছে একটু বুঝে বুঝে পড়ো তখন তোমাদের কাছে মনে হবে না সি প্রোগ্রামিং তো ফান, এরকমই সি প্রোগ্রামিং একটু লাইক বুঝার বিষয় আছে ওখানে। জেমিনি লিখেছে আইসিটি এর কোনো চ্যাপ্টারই ভালো লাগে না।
না আসলে আইসিটি তোমাদের কথা, তোমাদের আর যদি কথা বলি, আমি পার্সোনালি তোমাদেরকে বলবো যে তোমরা ফার্স্ট চ্যাপ্টারটা ভালোভাবে পড়ো। কারণ এখানে হচ্ছে আমাদের হিউম্যানিটিজ স্টুডেন্টদের কি হয়, অনেকেই হচ্ছে ম্যাথসে দুর্বল। তো আইসিটি তে ফার্স্ট চ্যাপ্টারে কোনো ম্যাথ নাই। আমি কয়েকটা টপিক তোমাদেরকে যেগুলো বললাম ওই টপিকগুলো থেকে মোটামুটি হচ্ছে ঘুরাই ফিরাই কোশ্চেন আসে। আর ফার্স্ট চ্যাপ্টার পড়ার ক্ষেত্রে তোমাদের খুবই ছোট্ট একটা চ্যাপ্টার, তোমরা যদি 1 ঘন্টা 30 মিনিট টাইম হাতে নিয়ে বসো তোমাদের ফার্স্ট চ্যাপ্টার হয়ে যাবে। আর এক্ষেত্রে তোমরা হচ্ছে বোর্ড বইটা পড়বা। ফার্স্ট চ্যাপ্টারে বাজারে অনেক বই আছে কিন্তু ওগুলাতে খুবই ডিটেইলড, এত মানে ডিটেইলসে পড়া এখন কোনো দরকার নাই। তোমরা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার বোর্ড বই থেকে পড়বে, এখান থেকে একটা সিকিউ আসবেই মাস্ট। সেকেন্ড চ্যাপ্টারের কথা যদি বলি, সেকেন্ড চ্যাপ্টারও পুরাটাই থিওরি, বাট সেকেন্ড চ্যাপ্টারে খুবই বড় একটা চ্যাপ্টার, এন্ড এখানে হচ্ছে উদ্দীপক দেখে কোন একটা টপিক আইডেন্টিফাই করাটা একটু কঠিন। তারপরে তোমাদের যাদের ম্যাথসে খুব বেশি ভয় আছে তারা সেকেন্ড চ্যাপ্টারটা পড়তে পারো চাইলে। তারপরে হচ্ছে তোমাদের 3.1 সংখ্যা পদ্ধতি, এটা আমি ক্লাস নিয়েছিলাম তোমাদের এখানে। এই চ্যাপ্টারটা খুবই ইজি, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকেও একটা সিকিউ আসবে, এমসিকিউ আসবে। এই চ্যাপ্টারটা কঠিন না, এটা তোমরা জাস্ট কনভার্সন গুলা শিখবা, 2 এর পরিপূরক, 1 এর পরিপূরক পদ্ধতি, এগুলা থেকে ম্যাথস শিখবা। খুব ইজি একটা চ্যাপ্টার, সহজেই পারবা তোমরা ইনশাআল্লাহ। তোমরা যদি জাস্ট 3-4 ঘন্টা টাইম দিলেই হবে এই চ্যাপ্টারে। আর হচ্ছে আজকে আমি যে চ্যাপ্টারে তোমাদের এমসিকিউ পড়াচ্ছি HTML, এটাও ইজি। তো আমি তোমাদেরকে পার্সোনালি প্রেফার করি ফার্স্ট চ্যাপ্টার থেকে আনসার করা একটা সিকিউ, তারপরে হচ্ছে তোমার 3.1 থেকে একটা আনসার করা, 4th চ্যাপ্টার থেকে, আর হচ্ছে তোমার 6 চ্যাপ্টার এখন তোমাদের আছে, খুব ইজি একটা চ্যাপ্টার। এখানে হচ্ছে তোমাদের অলরেডি 4টা সিকিউ হয়ে গেছে, আর একটা সিকিউ তোমরা 5th চ্যাপ্টার থেকে আমাদের আশা করা যায় যে 2টা সিকিউ আসবে। তো এটা ভালোভাবে প্রিপারেশন নিলে, কঠিন লাগলো অ্যাটলিস্ট একটা তো পারবা, তাই না? হ্যাঁ, একজন জুনায়েদ লিখেছে 1, 2, 6, এই চ্যাপ্টার গুলাতে ম্যাথ না থাকার কারণে ভালো লাগে। হ্যাঁ, 1, 2, 6 এই 3টা চ্যাপ্টার হচ্ছে তোমাদের ম্যাথস নাই। এই চ্যাপ্টার গুলো তোমরা পড়লে আশা করা যায় যে এমন ভাবে পড়বা যাতে তোমাদের ওখান থেকে সিকিউ আসলে 30 যাতে তোমরা ইনশিওর করতে পারো, খুব ভালোভাবে পড়বা। আর 3.1 এ ম্যাথস থাকলেও এই চ্যাপ্টারটাও কিন্তু আসলে কঠিন না। আর 4th এ HTML থাকলেও কয়েকটা ট্যাগ শিখলেই তোমরা হচ্ছে ভালোভাবে আনসার করতে পারবে এটাও। সাদিক শেখ লিখেছে আপনার ক্লাস আর কোন দিন? আমি মোস্ট প্রবাবলি তোমাদের সাথে এইচএসসি আগে আমার দেখা না হওয়ার সম্ভাবনা কম, কারণ আমার সামনে মিট। তো আমি হচ্ছে জাস্ট ভাইয়া একটা ক্লাস তোমাদের জন্য নিতে বলছি, এটা নিয়ে আসছি। আচ্ছা, তোমরা একজন লিখেছে আপু টপিক গুলো আর একটু বলেন। আচ্ছা, আমি একটু টপিক তাহলে তোমাদের লিখে দেই, ফার্স্ট চ্যাপ্টারের আর 4th চ্যাপ্টারের, তারপর আমরা আবার এমসিকিউ তে ব্যাক আসবো। আমরা 6 পর্যন্ত পড়ছিলাম। তো ফার্স্ট চ্যাপ্টারের টপিক লিখতে হচ্ছে, ফার্স্ট চ্যাপ্টারে যেখান থেকে তোমাদের সিকিউ আসবে এই জিনিসটা তোমরা একটু নোট করে নিতে পারো। 1 নাম্বার হচ্ছে তোমার ভার্চুয়াল রিয়ালিটি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক সিকিউ এর জন্য। তারপরে হচ্ছে তোমার এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে হচ্ছে তোমার ন্যানো টেকনোলজি, তারপরে হচ্ছে তোমার বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, তারপর হচ্ছে তোমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আচ্ছা এই যে দেখো তোমাদের হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার টপিকগুলো আমি লিখে দিলাম।
ফার্স্ট চ্যাপ্টার টপিকগুলো লিখে দিছি। এই টপিকগুলো হচ্ছে তোমরা মোটামুটি আইডিয়া নিবা এন্ড এখান থেকে হচ্ছে সুবিধা অসুবিধাগুলো পড়বা। এখান থেকে আশা করা যায় যে হচ্ছে তোমাদের সিকিউ কমন আসবে। তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ফার্স্ট চ্যাপ্টারের ক্ষেত্রে। তো আমরা হচ্ছে এখন ইয়াতে চলে যাই, এমসিকিউ তে চলে যাই, যেহেতু আমাদের এখন আরো 20টা কোশ্চেন বাকি। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছে ওপেনিং ট্যাগ, তারপর হচ্ছে দুইটি ট্যাগের মধ্যবর্তী কন্টেন্ট এবং ক্লোজিং ট্যাগকে একত্রে কি বলা হয়। ধরো এখানে হচ্ছে আমি একটা বোল্ড ট্যাগ নিছি, বোল্ড ট্যাগের মাঝখানে আমি আমার নামটা লিখলাম যে আমার নামটা হচ্ছে বোল্ড হবে, আর তারপরে হচ্ছে আমি ক্লোজিং ট্যাগ করলাম। এই পুরো জিনিসটাকে কি বলা হয়, এটাই হচ্ছে আমাদের কোশ্চেন, যে ওপেনিং ট্যাগ, ওপেনিং ট্যাগের শেষে হচ্ছে ক্লোজিং ট্যাগ, এর মাঝখানকার কন্টেন্টটাকে কি বলা হয়। এটা তোমরা সবাই একটু আনসার করো। 7 নাম্বারটা আমরা পরে চলে আসছি আবার এমসিকিউ তে, সবাই একটু আনসার করো। ম্যামের নাম কি? আমার নাম হচ্ছে প্রীতি। সাথে গ, হ্যাঁ আমরা আনসার পেয়ে গেছি এলিমেন্ট। হ্যাঁ, পুরো জিনিসটাকে হচ্ছে এলিমেন্ট বলা হয়, এইচটিএমএল এলিমেন্ট। তো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। 8 নাম্বার কোশ্চেনটা হচ্ছে নিচের কোনটি এইচটিএমএল এর এন্ডিং ট্যাগের চিহ্নকে নির্দেশ করে। এখানে হচ্ছে তোমরা অপশনগুলো একটু দেখো, নিচের কোনটি হচ্ছে এইচটিএমএল এর এন্ডিং ট্যাগকে নির্দেশ করে। আমি বলছিলাম এইচটিএমএল শুরুর ট্যাগটা হচ্ছে এরকম, তাই না? আর লাস্ট শেষ করার ট্যাগটাতে হচ্ছে একটা ফ্রন্ট স্ল্যাশ থাকে, এন্ড তারপর হচ্ছে আমরা যে কোনো ট্যাগ শুরু করার ক্ষেত্রে এরকম জাস্ট কৌণিক ব্র্যাকেট দিয়ে লিখি, আর শেষ করার ক্ষেত্রে আমরা হচ্ছে কৌণিক ব্র্যাকেটের আগে একটা ফ্রন্ট স্ল্যাশ দিই। যেটা হচ্ছে বোল্ড ট্যাগের ক্ষেত্রে যেরকম এটা দিয়ে বোল্ড ট্যাগ শুরু হয়, বোল্ড ট্যাগ শেষ হয় হচ্ছে একটা ফ্রন্ট স্ল্যাশ, তারপরে হচ্ছে বোল্ডের বি, তারপর শেষ, এরকম। তো এইচটিএমএল এর শেষ করার ট্যাগটা কোনটা হইতে পারে? এগুলো তো এইচটিএমএল আসেই না, ডাবল ফ্রন্ট স্ল্যাশ কখনোই আসে না। তারপরে হচ্ছে এটা তো আমাদের শুরুর ট্যাগ, এই যে দেখো বোল্ডের আগে পরে হচ্ছে দুইটা কৌণিক ব্র্যাকেটে শুরু করি। তো আমাদের একটা অপশন বাকি থাকে, সেটা হচ্ছে এটা, যে আমাদের কৌণিক ব্র্যাকেটের সামনে হচ্ছে একটা ফ্রন্ট স্ল্যাশ থাকবে, এটাই হচ্ছে এইচটিএমএল এর এন্ডিং ট্যাগকে নির্দেশ করে। হ্যাঁ, অনেকেই হচ্ছে উত্তর করেছে 4 ক। হ্যাঁ, 4 হচ্ছে আমাদের উত্তরটা ক হবে। এই যে তোমরা দেখো, আমরা তাহলে হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাই, যে ট্যাগের 4 এর পর কততে ছিলাম? 8 এ ছিলাম আমরা, 4 এ ছিলাম না, সরি। 8 এর পরে হচ্ছে আমরা এখন 9 এ চলে আসছি, যে ট্যাগের শুরু আছে কিন্তু বিষয়বস্তু এবং শেষ ট্যাগ থাকে না, তাকে কি বলা হয়। এটা হচ্ছে এটা আই গেস ময়মনসিংহ বোর্ড 2017। তো এটা হচ্ছে আমি বলি এইচটিএমএল এর ট্যাগ গুলাকে হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এমটি ট্যাগ, আরেকটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। এইচটিএমএল এর ট্যাগকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, আরেকটা হচ্ছে তোমার এমটি ট্যাগ। তোমরা একটু বলো যে কন্টেইনার ট্যাগ আর এমটি ট্যাগ বলতে তোমরা কি বুঝো, একটু বলো। তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও যে কন্টেইনার ট্যাগ আর এমটি ট্যাগ বলতে তোমরা কি বুঝো। আচ্ছা, তো আমরা হচ্ছে অনেকে আনসার করেছো, গো আনসার করেছো, এটা অনেকে যে শুরু আছে কিন্তু শেষ নেই, তাকে এমটি ট্যাগ বলা হয়। হ্যাঁ, তো আমি একটু কনসেপ্টে গেছিলাম যে ট্যাগ হচ্ছে দুই ধরনের, কন্টেইনার ট্যাগ আর এমটি ট্যাগ। যে ট্যাগের শুরু আর শেষ দুইটাই আছে সেটাকে আমরা বলি হচ্ছে কন্টেইনার ট্যাগ। যেমন ধরো হচ্ছে বোল্ড, যখন কোন একটা লেখা করি তখন আমাদের হচ্ছে শুরুতে বি দেওয়া লাগে, এন্ড তারপরে হচ্ছে আমরা একটা কিছু একটা লিখে তারপরে হচ্ছে তোমার শেষে আবার হচ্ছে আমাদের বোল্ড ট্যাগ, এভাবে আমরা ক্লোজ করি। মানে এটার হচ্ছে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, এটাকে বলা হয় হচ্ছে আমাদের কন্টেইনার ট্যাগ। এই কোশ্চেনটা কিন্তু, এই কনসেপ্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের এমসিকিউ তেও আসতে পারে, খতেও আসতে পারে। আর এমন কিছু ট্যাগ আছে যেগুলোর আমাদের কোনো এন্ডিং দিতে হয় না, যেমন হচ্ছে লাইন ব্রেক, বিআর ট্যাগ, এটা আমাদের কোনো এন্ডিং দেওয়া লাগে না। ধরো আমি হচ্ছে লিখলাম যে হচ্ছে প্রীতি, ধরো এটা লেখার পর আমি হচ্ছে নেক্সট লাইনে যাব, তো তখন শুধু আমাদের এখানে একটা বিআর দিয়ে দিলে আমরা নেক্সট লাইনে চলে যাব। এখানে আর বিআর এর কোনো ক্লোজিং ট্যাগ হয় না, আমাদের বিআর এর কোনো ক্লোজিং ট্যাগ আমাদের হয় না। তো এটাই হচ্ছে আমাদের কন্টেইনার ট্যাগ আর এমটি ট্যাগের মধ্যে পার্থক্য। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। এরকম আরো অনেকগুলো এমটি ট্যাগ আছে, যেমন হচ্ছে ইমেজ ট্যাগটা হচ্ছে এমটি ট্যাগ, তারপরে হচ্ছে এই ট্যাগটা এমটি ট্যাগ হায়ারার্কিক্যাল, তারপরে হচ্ছে তোমার লাইন ব্রেক ট্যাগটা হচ্ছে এমটি ট্যাগ। এরকম অনেকগুলো এমটি ট্যাগ আছে, আর যেগুলোর এন্ডিং থাকবে ওগুলাকে বলা হয় হচ্ছে কন্টেইনার ট্যাগ। হ্যাঁ, সাকিবুল হাসান লিখেছে এমটি ট্যাগে এন্ড নাই, ফর এক্সাম্পল লাইন ব্রেক আর হচ্ছে ইমেজ ট্যাগ। হ্যাঁ, তোমারটা হইছে
আপু আর কতক্ষণ ক্লাসটা হবে? আমরা হচ্ছে 25টা এমসিকিউ রাখছি এই চ্যাপ্টার থেকে, আমরা অলরেডি 10-এ চলে আসছি। আমরা হচ্ছে তোমার আর ধরো 15 মিনিট, 10-15 মিনিটের মতো ক্লাসটা চলবে। আচ্ছা, তো আমরা হচ্ছে এটা মুছে দেই। তোমরা আনসার করছিলে যে ট্যাগের শেষ থাকে না তাকে কোন ট্যাগ বলা হয়? তোমরা সবাই হচ্ছে আনসারটা করো। অনেকেই লিখেছে এমটি ট্যাগ বলা হয়, আমিও বললাম হ্যাঁ এমটি ট্যাগ বলা হয়। আনসার কি দেওয়া আছে একটু দেখি। আনসারে হচ্ছে আমাদের এমটি ট্যাগই দেওয়া আছে। তো আমরা হচ্ছে 10 নম্বর কোশ্চেনে চলে যাই এখন। নিচের কোন ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে না? খুবই ইজি, মাত্র এই সম্পর্কে একদম ডিটেইলসে ডিসকাস করে আসলাম। নিচের কোন ট্যাগে এমটি ট্যাগ থাকে, ক্লোজিং ট্যাগ থাকে না? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের, এখানে আমি বলছিলাম এক্সাম্পল দিয়ে বললাম নিচের কোন ট্যাগে ক্লোজিং ট্যাগ থাকে, থাকে, এটা আমি এক্সাম্পল দিয়ে বললাম এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই, এটারও কোনো ক্লোজিং ট্যাগ নাই, এটার ক্লোজিং ট্যাগ আছে। এটা হচ্ছে তোমার টেবিল রো এর হচ্ছে ক্লোজিং ট্যাগ আছে। আর এই লাইন ব্রেকের এক্সাম্পল আমি তোমাদের সাথে মাত্র ডিসকাস করলাম, এটার কোনো ক্লোজিং ট্যাগ হয় না। কিন্তু এই টেবিল রো এর ট্যাগটা হচ্ছে এভাবে শুরু করতে হয়, আর এটা শেষ করতে হয় হচ্ছে টিআর ট্যাগের আগে ফ্রন্ট স্ল্যাশ দিয়ে। তার মানে আমাদের আনসার হবে হচ্ছে এটা। আমরা নেক্সট সাইডে যে চেক করে দেখি, হ্যাঁ আনসার হচ্ছে টিআর। ভাইয়া অধ্যায় 1 থেকে কিভাবে কোশ্চেন আসে একটু রিপিট করতে পারতেন? আমি তো মাত্র বললাম সবাই ক্লাস করতেছে, তোমাদের টাইমও তো কম, তুমি হচ্ছে একটু ক্লাসটা টেনে দেখে নিতে পারো। ওখানে আমি বলে দিছি যে কোন কোন টপিক থেকে আসবে। আমি যে টপিকগুলো লিখছি ওই টপিকগুলোর শুধু তুমি একটু কনসেপ্ট আইডিয়া নিবা যে জিনিসটা কি, মানে ওটা ডেফিনেশনটা পড়বা সহজ ভাষায়, তোমার ভাষায় বুঝবা জিনিসটা কি, দেন ওইটার সুবিধা আর অসুবিধা বা ব্যবহার এটাই লিখবা। আর অনেক কিছু আছে যে ওটা কিভাবে কাজ করে, ফাংশন করে, এত কিছু আসলে লাগে না। শুধু সুবিধা অসুবিধা আর জিনিসটা কি, কনসেপ্টটা তুমি নিজে নিবা, এটাই। আমি টপিক লিখে দিছি কয়েকটা, ওগুলোর বাইরে আশা করি কোশ্চেন আসবে না। তোমরা সবাই হচ্ছে 10-এর আনসার করতেছো গ। তো আমরা একটু দেখি যে হ্যাঁ 10টা আমি অলরেডি করে রাখছি, এটা হয়ে গেছে। তাইলে হচ্ছে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। বিআর ট্যাগ থাকে না, বিআর ট্যাগে থাকে না কোনটা? ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, টেক্সট ফিল্ড, নিচের কোনটি সঠিক? বিআর ট্যাগে কি থাকে না? বিআর ট্যাগ ওপেনিং ট্যাগ থাকে না, এটা তো ওপেনই হইছে এইভাবে ওপেনিং ট্যাগ না থাকার কিছু নেই, তার মানে ওপেনিং ট্যাগ আছে। আর নাই হচ্ছে ক্লোজিং ট্যাগ আর হচ্ছে টেক্সট ফিল্ড। তো আমাদের উত্তর হবে হচ্ছে 2 আর 3। উত্তর হবে হচ্ছে 2 আর 3। আমরা হচ্ছে একটু চেক করে দেখি যে উত্তরটা কত। হ্যাঁ, আমাদের উত্তর আছে হচ্ছে তোমার 2 আর 3। হ্যাঁ, একজন লিখেছে বিআর হবে না, হ্যাঁ বিআর। তারপরে হচ্ছে হেডিং ট্যাগ কোনটি? হেডিং ট্যাগ কয়টি? মানে লেখার সাইজটা কন্ট্রোল করার জন্য হচ্ছে আমাদের তোমার হচ্ছে 6টা হেডিং ট্যাগ আছে। যেমন হচ্ছে H1, এটা হচ্ছে তোমাদের সবথেকে বড় সাইজ, লেখার সাইজটা কন্ট্রোল করার জন্য আমাদের কয়েকটা ট্যাগ আছে। তারপরে হচ্ছে H2, এভাবে হচ্ছে আমরা H6 পর্যন্ত যাব, H3, H4, 5, H6। এই কয়টা হচ্ছে আমাদের হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ হচ্ছে আমাদের ইন টোটাল তাহলে কয়টা পাইলাম? আমরা হচ্ছে 6টা হেডিং ট্যাগ পাইছি। হ্যাঁ, অনেকে আনসার করেছে যে হচ্ছে তোমার 6টা। তো আমরা হচ্ছে আনসার দেখলাম যে 6টা, তাহলে আমরা নেক্সট এতে চলে যাই। সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি? আমি মাত্র তোমাদেরকে एग्जांपल দিয়ে বলছি কোনটা সবথেকে বড়, কোনটা সবথেকে ছোট। তোমরা একটু কোশ্চেনে আনসারটা করো কমেন্ট সেকশনে যে সবথেকে বড় হেডিং ট্যাগ কোনটি। সবাই 12 নম্বর 13 নম্বর কোশ্চেন আনসার করো যে সবথেকে বড় হেডিং ট্যাগ কোনটি। অনেকেই লিখতেছে যে সবথেকে বড় ট্যাগ হচ্ছে H6 ঘ। তোমরা একটু আনসার করো, তারপরে হচ্ছে কমেন্ট আসলে আমি হচ্ছে তোমাদের বুঝাই দিব। হ্যাঁ, সবথেকে বড় সাকিবুল লিখেছে সবথেকে বড় হচ্ছে H1, সবথেকে ছোট হচ্ছে H2। আমরা একটু তাহলে এটা নিয়ে ডিসকাস করি। HTML এ হেডিং ট্যাগের ক্ষেত্রে সবথেকে বড় ট্যাগ হচ্ছে H1 ট্যাগটা, মানে যখন H1 তে কিছু লিখবা লেখার সাইজটা সবথেকে বড় হবে। আর H6 হচ্ছে আমাদের সবথেকে ছোট। তো আমরা হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাই 14 তে, যেটা হচ্ছে আমাদের
শেষে জলদি তোমার হচ্ছে x সমান সমান a টু দি পাওয়ার 2 প্লাস b টু দি পাওয়ার 2 সমীকরণটি HTML এ লেখার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? আমাদের এখানে সুব ট্যাগ আছে, সাব ট্যাগ আছে, আর হচ্ছে লিস্ট আইটেম আর h2। তো আমরা জানি যে সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট লেখার জন্য আমাদের হচ্ছে সুব টেক্সট আর সাব টেক্সট ব্যবহার করা হয়। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা সুপারস্ক্রিপ্ট, মানে লেখার উপরে যেটা থাকে এটাকে আমরা সুপার বলে থাকি। তো এটার জন্য আমাদের সুব ট্যাগ হবে। আমাদের উত্তরটা দেখতে পাচ্ছি হচ্ছে ক। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। HTML কোড p এরকম ফরম্যাটে লেখার জন্য এটা এরকম ভাবে লিখলে, এই কোডিংটা লিখলে আমাদের কোনটা আসবে এখান থেকে? তো আমরা হচ্ছে লেখাটাকে কোন একটা লেখা ধরো এর উপরে 2 হবে, এইভাবে লেখার জন্য আমরা হচ্ছে এই ট্যাগটা ব্যবহার করি, সুপার ট্যাগ বা সুব ট্যাগ। আর কোন একটা লেখা যদি এরকম নিচে থাকে সেটা লেখার জন্য আমরা হচ্ছে সাব ট্যাগ ব্যবহার করি। তো এখানে যেটা আছে এটা একটু আমরা লিখে দেখি যে a আছে, তারপরে হচ্ছে সুব ট্যাগ 2 আছে, মানে এর উপরে হচ্ছে 2 হবে, তারপরে হচ্ছে আমাদের b আছে, আর b এর পরে হচ্ছে সাব 2 আছে, মানে হচ্ছে এটা আসে। তাহলে আমাদের আনসার হচ্ছে এটার সাথে মিলে। তো আমাদের আনসার এটা আমাদের মনে হচ্ছে। তো আনসারটা দেখে আসি। হ্যাঁ, এটাই আমাদের উত্তর। তোমরা সবাই 14 নম্বরটা দেখো, বুঝতে পারছো কিনা কমেন্ট করো। 16তে হচ্ছে ফ্রন্ট ট্যাগের অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় কোনটি? সাইজ, কালার, ফেস। ফন্ট ট্যাগের ভিতরে কিন্তু আমরা সাইজও দিতে পারি লেখার, কালারও দিতে পারি, ফেসও দিতে পারি। তো আমাদের উত্তরটা হবে হচ্ছে 1 2 3। তোমরা সবাই একটু আনসার করো 16 উত্তরটা তোমরা বুঝতে পেরেছো কিনা, সবাই একটু কমেন্ট করে জানাও। তারপরে হচ্ছে 17 HTML এর লিস্ট কত প্রকার? HTML এর লিস্ট কত প্রকার সবাই একটু কমেন্ট করে জানাও। এখানে হচ্ছে 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে। HTML এর লিস্ট হচ্ছে তোমার 3 প্রকার। একটা হচ্ছে অর্ডারড লিস্ট, তারপরে হচ্ছে তোমার আনঅর্ডারড লিস্ট, আর হচ্ছে তোমার নেস্টেড লিস্ট। HTML এর লিস্ট হচ্ছে 3 ধরনের, অর্ডারড লিস্ট, আনঅর্ডারড লিস্ট আর হচ্ছে নেস্টেড লিস্ট। তো আমাদের উত্তরটা হবে হচ্ছে 3। তো আমরা হচ্ছে চেক করে আসি যে আমাদের উত্তরটা হয়েছে কিনা। হ্যাঁ, HTML এর লিস্ট হচ্ছে 3 ধরনের। 17 নম্বর কোশ্চেন শেষ, আমাদের এখন 18 নম্বর। অর্ডারড লিস্ট তৈরি করতে কোন ট্যাগ দিয়ে শুরু করা হয়? অর্ডারড লিস্ট শুরু করতে অবশ্যই আমাদের OL দিয়ে শুরু করা হয়, কারণ O এর ফুল ফর্ম হচ্ছে অর্ডারড, আর L তো হচ্ছে লিস্ট। আর আনঅর্ডারড লিস্ট শুরু করা হয় UL ট্যাগ দিয়ে, আর LI হচ্ছে লিস্ট আইটেম রিপ্রেজেন্ট করে। তো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, OL দিয়ে। তালিকা তৈরির জন্য ব্যবহৃত আবশ্যক ট্যাগ কোনটি? তালিকা তৈরির জন্য আমাদের এই 3টা ট্যাগই লাগে, কারণ এটা হচ্ছে অর্ডারড লিস্ট, আনঅর্ডারড লিস্ট আর হচ্ছে লিস্ট আইটেম। তো উত্তর হবে হচ্ছে 1 2 3। সবাই একটু কমেন্ট করো যে বুঝতে পারতেছো কিনা। এটার উত্তরটা হচ্ছে 1 2 3। তারপরে 20 নম্বর কোশ্চেনে হচ্ছে ওয়েব পেজ চিত্র সংযোজন সিনট্যাক্স কোনটি? দেখছো মেয়েটা জীবন দিয়ে বলতেছে তোমাদের জন্য, তাই না? বলো, কষ্ট লাগতেছে না? উত্তর করো। এই যে আমিও তো উত্তর করতে পারবো। এটা কি বলো তো? ওয়েব পেজের চিত্র সংযোজনের সিনট্যাক্স হলো, ওয়েব পেজ চিত্র তো ইমেজ, তাহলে ইমেজ তো থাকবেই। আইএমজি সবগুলো তো ইমেজ আছে। চিত্র, স্ক্রিন, ওয়েব পেজ বলেছে, ওয়েব পেজ ইউআরএল, স্ক্রিন। ওকে ওকে ওকে, আচ্ছা এটা গ না? হয় নাই। আয় হায়, আমার হয় নাই, তোমাদের হবে কিনা দেখি, কমেন্ট করো দেখি কার কার হয়। কমেন্ট করো করো। 20 নম্বরটা হচ্ছে তোমরা সবাই কমেন্ট করো কি হবে। সবগুলো ইমেজ ট্যাগ ভাইয়া বলো যে হ্যাঁ, ছবি সংযোজনের জন্য হচ্ছে ইমেজ ট্যাগ ইউজ করা হয়। ভাইয়ার কথা ভুল না, ইমেজ ট্যাগ, বাট ইমেজ ট্যাগের মধ্যে এখানে দেখো অপশন তোমাদের কনফিউজ করে দেওয়ার জন্য হচ্ছে এখানে অনেকগুলা কমা দিয়ে দিয়েছে। তো তোমরা হচ্ছে একটু উত্তর করো, তারপর আমরা চেক করি যে উত্তরটা কি হইতে পারে। আচ্ছা, তোমরা অনেক উত্তর করতেছো, আমরা তাহলে চেক করে আসি এটা কি হবে। উত্তর হবে হচ্ছে আমাদের ক, মানে ইমেজ লেখার পর, ইমেজ ট্যাগ লেখার পর আমাদের হচ্ছে একটা ইমেজের একটা সোর্স কোশ্চেনে দেওয়া থাকবে, মানে ইমেজের অ্যাড্রেসটা। যেমন হচ্ছে ধরো আমার একটা ছবি আমি pretty.jpg দিয়ে লিখলাম, এরকম ভাবে লিখতে হয়। এটাতে হচ্ছে আমাদের এরকম ভাবেই দেওয়া লাগে, ডাবল কোটেশন, এন্ড দেন আমরা ইমেজটা ক্লোজ করব। এটা হচ্ছে তোমাদের ছবি সংযোজন করার ট্যাগ। 20 নহলি লিখেছে হচ্ছে এ হবে। হ্যাঁ, তোমার উত্তর হয়েছে 20 হচ্ছে তোমার এ হবে। তারপরে হচ্ছে আমরা 21 চলে যাই। ছবির আকার নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? তোমরা সবাই উত্তর করো যে ছবির আকারের ক্ষেত্রে আমরা কিন্তু উইথ হাইট দুইটাই সিলেক্ট করে দিতে পারি বা মডিফাই করতে পারি। তো আমাদের উত্তর হবে হচ্ছে 1 আর 3। দেখো, হ্যাঁ 1 আর 3। তারপরে হচ্ছে আমরা 22 চলে যাই। ওয়েব পেজে 1000x800 সাইজের nature.jpg ছবি সংযুক্ত করার জন্য ইমেজ সোর্স nature.jpg এর সাথে কোনটি নির্দেশনা যুক্ত করতে হবে? তো আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে এখানে কোনটা উইথ কোনটা হাইট, তাই না? তো এখানে দেখো উইথ হাইট এরকম ভাবে লেখা আছে। তো আমরা এভাবে মনে রাখতে পারি যে এরকম ভাবে আমাদের কোশ্চেনে যখন একটার সাথে আরেকটা ইনটু আকারে দিয়ে দিবে, আমরা হচ্ছে এখানে WH কোশ্চেনের সাথে রিলেট করে করতে পারি যে WH কোশ্চেনের মতো আমরা এখানে বসাবো। এটার ফরম্যাটটা হচ্ছে অলওয়েজ WH কোশ্চেনের মতো করে আমরা মনে রাখবো যে W প্রথমটা হচ্ছে W হবে আর তারপরটা হচ্ছে H হবে। তাইলে আমাদের এটা হচ্ছে কারেক্ট আনসার। হ্যাঁ, আমাদের উত্তর হচ্ছে ক। আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে
আচ্ছা তোমরা হচ্ছে 22 নাম্বারটা একটু আনসার করো, আমি 23 নাম্বার বুঝে দিচ্ছি। আচ্ছা তো আমরা হচ্ছে 23 নাম্বার কোশ্চেনে আসি যে একটি ওয়েব পেজের সাথে অন্য একটি ওয়েব পেজ সংযোগ করার জন্য কোন ট্যাগটি ব্যবহার করা হয়? কানেকশন ট্যাগ না, লিংক ট্যাগ না, অ্যাডমিশন ট্যাগ না, হাইপারটেক্সট, হাইপারলিংক। আমরা হচ্ছে কোন একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটকে কানেক্ট করাকে আমরা বলি হচ্ছে হাইপারলিংক। তো আমাদের উত্তরটা হচ্ছে হ্যাঁ হাইপারলিংক। তারপরে হচ্ছে 24 নম্বর প্রশ্নটা আছে হচ্ছে হাইপারলিংকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়? হাইপারলিংকে কত ভাবে ভাগ করা যায়? হাইপারলিংক হচ্ছে 3 ধরনের হয়। একটা হচ্ছে তোমার ইন্টারনাল, যখন ধরো একটা পেজের এখানে আমি 3টা নাম লিখলাম, তারপর এখানে হচ্ছে এই 3 জন সম্পর্কে ইনফরমেশন লিখলাম, তো এটার সাথে এগুলা কানেক্ট করাকে, একটা পেজের মধ্যে কানেক্ট করাকে বলা হয় হচ্ছে ইন্টারনাল হাইপারলিংক। তারপরে হচ্ছে যখন আমি ধরো একটা ওয়েবসাইটের 2-3টা পেজকে কানেক্ট করব, ধরো এরকম আমার কয়েকটা পেজ আছে, এই পেজটা এই পেজগুলোকে কানেক্ট করব, এটাকে বলা হয় হচ্ছে তোমার লোকাল হাইপারলিংক। এটা হচ্ছে আমাদের লোকাল হাইপারলিংক। তারপরে হচ্ছে তোমার যখন একটা এন্টায়ার ওয়েবসাইট, যেমন ধরো ফেসবুক, এটা হচ্ছে আমাদের ফেসবুক, তো ফেসবুকের সাথে আমরা হচ্ছে ইউটিউব কানেক্ট করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা যে হাইপারলিংকটা ব্যবহার করব সেটা হচ্ছে গ্লোবাল, মানে একটা ওয়েবসাইটের সাথে অন্য একটা ওয়েবসাইট কানেক্ট করাকে বলা হয় গ্লোবাল হাইপারলিংক। একটা পেজের সাথে আরেকটা ওয়েব পেজ কানেক্ট করাকে বলা হয় লোকাল হাইপারলিংক, আর একটা পেজের বিভিন্ন অংশ কানেক্ট করাকে বলা হয় হচ্ছে তোমার ইন্টারনাল হাইপারলিংক। তো আমাদের উত্তরটা হবে হচ্ছে হাইপারলিংক কত প্রকার? 3 প্রকার। উত্তরটা হচ্ছে 3। হ্যাঁ তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা। আমরা আমাদের লাস্ট কোশ্চেনে চলে আসছি যে ওয়েব পেজের মধ্যে লিংক করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়, মানে হাইপারলিংক যে আমরা করি এটার জন্য আমরা কোন ট্যাগটা ব্যবহার করি? আই ট্যাগ দিয়ে আমরা হচ্ছে ইটালিক করি লেখা, মানে হচ্ছে এই যে একটু এরকম করে দিতে, সেটাকে বলে হচ্ছে আই ট্যাগ, তাই না? তো কি হইতে পারে? আই ট্যাগটা তো হবে না, href ট্যাগও হবে না, তারপরে হচ্ছে আমাদের লিস্ট আইটেম ট্যাগও হবে না, তো আমাদের থাকে হচ্ছে এ ট্যাগ। তো এটাই হচ্ছে আমাদের উত্তর, যেটা আমরা লিংক করার জন্য ব্যবহার করি। এই ট্যাগের ফুল ফর্মটা হচ্ছে এনকোড ট্যাগ। এই ট্যাগের ফুল ফর্মটা হচ্ছে আমাদের এনকোড ট্যাগ। একটা ওয়েবসাইটের সাথে ওয়েব পেজের সাথে একটা হচ্ছে হাইপারলিংকের জন্য এনকোড ট্যাগ ব্যবহার করা হয়। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের কোর্স। তোমরা অনেকেই টেনশন করতেছো অ্যাডমিশন নিয়ে, এইচএসসি নিয়ে। আসলে এই সময়টা একটু কঠিন। আমিও গত বছর এই টাইমে এইচএসসি প্রিপারেশনে খুবই টেনশন করতাম। ইমন ভাইয়ের কাছে আসতাম এইচএসসি পড়ার জন্য। তারপরে হচ্ছে তোমার অ্যাডমিশনের টাইমেও ভাইয়ের গাইডলাইনে ছিলাম। তোমরা যেহেতু ইমন ভাইয়ের সাথে যুক্ত আছো, তোমরা ক্লাস করতে থাকো, 15 দিনের যে রিভিশন কোর্সটা আছে করো। এইচএসসির পরেও ভাইয়ার অ্যাডমিশনের কোর্স শুরু হয়ে যাবে, তোমরা ওখানেও ভর্তি হয়ে থাকতে পারো। আশা করা যায় যে ভাইয়ার গাইডলাইনে থাকলে তোমরা সবাই হচ্ছে ভালো করতে পারবা। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। আর হচ্ছে তোমরা সবাই আমাদের ইমন ভাইয়ার এই ফাইনাল সাজেশন বইটা নিতে পারো, কারণ হচ্ছে আমার কাছে এই বইটা ছিল। এন্ড আমার যেটা মনে হয় বাজারে না অনেক বড় বড় বই আছে, মানে আমি নাম বলতেছি না, বাট অনেক মোটা মোটা বই আছে। অ্যাডমিশন টাইম ওইসব বই দেখলেই মনে হয় যে না, আমি এগুলো তো জীবনে শেষ করতে পারবো না, আমার জীবনে চান্স হবে না। বাট ভাইয়ার বইটা অনেক ছোট, বাট এই ছোট বইটার মধ্যে না যা আছে এটা পড়লেই তোমার অ্যাডমিশনের জন্য মানে ইনাফ। মানে ভাইয়ার ক্লাস করার পর এই বইটা থেকে প্র্যাকটিস করলে আশা করা যায় যে তোমাদের ইংলিশে তোমরা আর কোথাও আটকাবা না। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। আর হচ্ছে এটা আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, আর এটা আমার হচ্ছে ফেসবুক পেজ, যেখানে আমি তোমাদের এইচএসসি এন্ড অ্যাডমিশন টেস্ট রিলেটেড ছোটখাটো ভিডিও বানাই, লাইক তোমাদের যেগুলো তোমাদের সমস্যা ওগুলো আমি ডিসকাস করি। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমরা সবাই বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। আমরা তাহলে আমাদের ক্লাসটা এখানে শেষ করে দিব আজকে। ক্লাসটা তোমরা সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। কি ব্যাপার তোমাদের? ম্যাডাম যা হাসতেছে, ম্যাডাম হাসতেছে কেন বলো? এখানে দাঁড়াও। আজ সবাই একটু কমেন্ট করো, ক্লাস কেমন লেগেছে একটু কমেন্ট করে দাও। প্রীতি কিন্তু আরো আগে থেকে ক্লাস নেয়। আর আমার এখানে আরো 2টা নিয়েছিলাম, 3টা নিয়েছিলাম। কটা নিয়েছিল আগে? 2টা। ও কিন্তু আরো আগে থেকে ক্লাস নেয়। আলহামদুলিল্লাহ ক্লাস অনেক সুন্দর ছিল। অনেক ধন্যবাদ আপু তোমাকে। আচ্ছা গুড, থ্যাংক ইউ আপু। আচ্ছা আগামীকাল সন্ধ্যা 7:15-তে আমরা কম্পিটিং সেন্টেন্স করাবো, ইংরেজি ক্লাস হবে আগামীকাল সন্ধ্যা 7:15-তে।
এবং ক্লাসটি অবশ্যই করবা। দরকার আছে কিনা বলো? অবশ্যই দরকার। অবশ্যই আছে। এই যে প্রীতি দেখো ওরে কত বকা বকা দিয়ে দিই, মনে আছে তোমার? ভাই আমাকে কল দিত যে তুমি ক্লাস করো, এন্ড আসলে এই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট। লাস্ট মিনিটে তোমার যে ভাই যে কোশ্চেনগুলো করাবে, দেখবা যে পরীক্ষার হলে যে ওগুলোর সাথে রিলেট করে তোমরা আনসার করতে পারবা। এবং ওরা যে কত বকা দিছি আমি, ক্লাস মিস করলে, পরীক্ষা মিস করলে, অ্যাডমিশনের সময়, অর্থাৎ এইচএসসির পরে তুমি যখন অ্যাডমিশন দিবা। সো তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দিবা অনলাইন এবং অফলাইনে, প্রীতি যেমন আমার কাছে পড়েছে তোমরাও পড়বা, সর্বোচ্চ সাপোর্ট তোমরা পাবে ইনশাআল্লাহ। এবং প্রীতি কিন্তু আমার স্টুডেন্ট ছিল এবং ইউসিসি কোচিং করেছে, তাই না? কোচিং করেছে ইউসিসি তে। আর এই যে দেখো আমাদের প্রীতি আপু, দেখো পিং প্রীতি, ফেসবুক পেজ নাই তো তোমার? পেজ আইডি নাম বলে দাও, আইডি লিখে দাও। একদম এটাই ফেসবুক। ও যে আফসানা রহমান প্রীতি, খবরদারকে ডিস্টার্ব করবে না, ওকে? জিজ্ঞেস করবে আপু কি করতে হবে, কি করা উচিত। আর এই যে এটা কি, এটা তো আমি নিজে বুঝে নিয়ে Instagram এ। বাপ, ইনস্টাগ্রাম কি লাগেই? আমি তো এই জীবনে আইডি খুলি নাই। ইনস্টাগ্রাম যে কোনো দরকারে নক দিবা যে আপু ভাই আমার কি করতে হবে না করতে হবে। আর হচ্ছে ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট তোমরা আমাদের কাছ থেকে পাবা। আমাদের আজকে রাত 10টায় কিন্তু আইসিডি সেকেন্ড চ্যাপ্টার উপরে পরীক্ষা আছে, আজ রাত 10টায়, ওকে? আইসিডি সেকেন্ড চ্যাপ্টার উপরে পরীক্ষা আছে, সবাই কিন্তু পরীক্ষা দিবা। এবং এবং আগামী কালকে ইংরেজি ক্লাস করবা সবাই, ওকে? এই যে রুটিন, তোমাদের পরীক্ষা রুটিন, সবাই কিন্তু ক্লাসগুলো করবা। আর হচ্ছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় থার্ড, বিইপিতে ফার্স্ট, জাবিতে ফার্স্ট, এটা কিন্তু অনলি ইমন স্যার। অন্য কোন টিচার তুমি অনলাইন অফলাইনে পাবা, এটা চ্যালেঞ্জ, এটা গর্ব না, এটা চ্যালেঞ্জ। পাবা না তুমি। অনেক বড় বড় কথা তোমাকে অনেকে বলবে, বাট কেউ তোমাকে দেখাতে পারবে না। আর এই বইটা থেকে সর্বোচ্চ কমন আসছে, এই বইটা তো প্রীতি নিজেই সাক্ষী। তোমরা এই বইটা তোমার নিকটস্থ যে কোনো লাইব্রেরিতে অথবা তোমার হচ্ছে অনলাইনে রকমারি থেকে নিতে পারবো। লাইব্রেরিতে কি বলবো 26-27 এডিশনটা দেন। আর আজকের ক্লাসে যারা বিজি হয়েছ, ম্যাম আর একটা ক্লাস নিতেন যদি, এই যে আরেকটা ক্লাস নিতে বলেছে ম্যাম, আর একটা ক্লাস নিবে, বলো ওদের সামনে বলো। হ্যাঁ বলো, লাউডে বলো। হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ আরেকটা ক্লাস নিবে, আমি আজকে রুটিন করবো নতুন করে, আরেকটা ক্লাস ম্যাডাম নিবে। এই বইটা তোমার লাইব্রেরিতে কি বলবা, ইমনস ফাইনাল সাজেশন অন ইংলিশ লেটেস্ট কপিটা দেন, ওকে? এবং এই বইয়ের সাথে তুমি এই যে মডেল টেস্ট, এটা সম্পূর্ণ ফ্রি পাবা, হ্যাঁ? আচ্ছা, দেন হচ্ছে এখান থেকে কি পরিমাণ কমন আসছে তোমরা দেখতে পাচ্ছ। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে দেখো বইতে দেখো তো, এই যে লোকটাকে চিনো কিনা বলো, তুমি এর পরিচয় দাও, বলো, তুমি বলো, বলো। আমার বড় বোন হচ্ছে এই যে বই ছবি দেওয়া আছে তোমাদের এখানে। আপু হচ্ছে আমার নিজের আপন বড় বোন। আপু ইমন ভাইয়ের স্টুডেন্ট ছিল, এন্ড ওই সূত্রেই হচ্ছে ভাইয়ের সাথে ক্লাস 9 থেকে আমার পরিচয়। ভাই অ্যাডমিশন টেস্টে হচ্ছে 4th হয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে। আপু পড়তেছিল, হ্যাঁ তো ভাইয়া পড়তেছিল। আপু হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে 4th হয়েছিল। শুরু থেকে ইমন ভাইয়ের গাইডলাইনই ছিল। অর্থাৎ এই যে দেখো, এই যে আপু কথা বলছি, এ হচ্ছে তোমার তুলি আপু, মানে ওরা আপন বড় বোন। এই তুলি আমার কাছে পড়ছিল এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4th হয়েছিল। এই যখন তুলি ক্রেস্ট নিতে আসে তখনই ও পিচ্ছি, এ ছিল পিচ্ছি প্রীতি, এতটুক শুকনা লম্বা ছিল, রাইট? শুকনা লম্বা ছিল, ক্রেস্ট নিতে আসছে। আমি আবার ওরে বিরিয়ানি কয় প্যাকেট দিয়েছিলাম মনে আছে? 2 প্যাকেট দিয়েছিলাম। ওকে বলছি যাও, তুমি ওর কিন্তু কোনো বড় ভাই না, আমিই বড় ভাই, আমি তোমার বড় ভাই, তোমার গাইডলাইনে আমার গাইডলাইন থাকবা। ওইখান থেকে রেগুলার টাচে থাকতো, রেগুলার পড়াশোনা করতো। আজকে গেলে ওর বোন 4th হয়েছে, ও 45তম হয়েছে, ক্লিয়ার? ওর ছবিটা আমি রেখেছি, এখনো ফেলে দেয়নি। ইনশাআল্লাহ আমরা এরকম প্রীতি বোনদের মতো আমরা ইনশাআল্লাহ ভালো করব বিশ্ববিদ্যালয়ে। এবং এই বই থেকে দেখছো রাবিতে 12টা, বি ইউনিটে, সি ইউনিটে 8টা কমন আসছে, তোমরা এরকম কমন পাবে ইনশাআল্লাহ। তাহলে এই বলে আমরা মোটামুটি আমাদের আজকের ক্লাসে শেষ করতেছি। ফ্রি এক্সাম কিভাবে দিব, ইমন স্যার পেজ আমরা লিংক দিব, সেখানে ঢুকে তুমি ক্লাস করতে পারবা। ওকে, সবাই ক্লাসটি কেমন লেগেছে একটু আবারও কমেন্ট করবা। আমরা এখানে আমাদের আজকের ক্লাস শেষ করব। সিস্টারের একটা ক্লাস প্লিজ, ও সিস্টারের একটা ক্লাস, এই সিস্টার একটু দেখাই দেই, দেখাই দেই। সিস্টার কি, এই সিস্টার ভাই আমার কথাই বলছি। তোমার একটু দেখবে, না না সিস্টার, সিস্টার দেখবা, তোমার দেখা দেখতে আসো, একটু দেখা দে। আচ্ছা পছন্দ আছে, তোমার একটু দেখতে চাই, এই যে তোমার ছবি আছে এখানে। আচ্ছা ঠিক আছে, সিস্টার আসলে জাস্ট এখানে তুমি দাঁড়ায় আবার চলে যাও। আচ্ছা সিস্টার আজকে রেডি না, অন্য একদিন আসবে, ওকে? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই। আগামী ইংলিশ ক্লাস করায় না এখানে, হ্যাঁ ব্যাক কলমে ইংলিশ ক্লাস করে না। আগামীকাল সন্ধ্যা 7টায় আমরা ইংরেজি 7:15 ইংরেজি ক্লাস নিব আমি ইমন স্যার, সবাই অফিসে থাকবা। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ। সিস্টারের একটা ক্লাস, বোনেরটা চাইছি। তুমি আবার ক্লাস নিচ্ছ কিনা বলো, ওদেরকে বলে দাও। ইনশাআল্লাহ দেখা হবে। আরেকটা ক্লাস নিবাই বলো তোমাদের, বলো। হ্যাঁ ইনশাআল্লাহ আরেকটা ক্লাস নিব।